ওয়ার্ডপ্রেস নিয়ে আপনাদের কাজ করতে ভালো লাগছে বা যাদের ভালো লাগছে এরকম কয়জন আছেন যে আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে খুব মজা পাচ্ছেন? আমি আছি দাদা। জি ভাইয়া, ভালো তো লাগছে, আমারও ভালো লাগছে। প্র্যাকটিস করছেন ভালো লাগছে। এখন কি ভালো আপনারা লাগতেছে স্যার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে। ওয়ার্ডপ্রেসে কি থাকতে যাচ্ছেন, না সামনে ডেভেলপমেন্ট পার্টে যেমন পিএইচপি আছে, মাইএসকিউএল আছে, এগুলো শিখবেন, প্রোগ্রামিং? পিএইচপি মাইসিকিউএল শেখা লাগবে দাদা, কারণ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন সামনে আগাতে যাচ্ছি। সামনে আগাতে চাইলে তো হবে না, আমাকে তো ফিডব্যাক দিতে হবে। ফিডব্যাক আপনাদের থেকে না পেলে তো আমি সামনে আগাবো না। ভালো লাগছে করছেন মানে এইভাবে এরকম করলে তো হবে না, আউটপুট তো দিতে হবে, আমাকে তো দেখাতে হবে হ্যাঁ দাদা ভালো লাগছে এবং করছি, এবং আমরা যে কোনো ওয়ার্ডপ্রেস থিম যে কোনো কিছু দিলে আমরা কাস্টমাইজেশন করতে পারবো। এটা করে তো আমাকে দেখাতে হবে, কিন্তু সেটা তো করছেন না। আচ্ছা দাদা, আমি স্ক্রিন শেয়ার করি। আমি একটা ই কমার্স সাইট মানে বানাইছি আর কি রাতের বেলায়। এখন না, পরে করব? এখন না, এখন না, পরে। ভবিষ্যতে শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার ইচ্ছা এমন কে কে আছেন যে ওয়ার্ডপ্রেসে থাকবেন? কেউ নাই, সবাই প্রোগ্রামিং শিখবেন? আছি দাদা, ওয়ার্ডপ্রেসটা বেশি করবো আপাতত প্রথমে, তারপর পরবর্তীতে আরো অন্য কিছু ভালো পারলে তখন অন্য দিকে করবো। প্রোগ্রামিং খুবই কঠিন লাগে, এমন কেউ আছেন যে খুবই কঠিন লাগে, খুবই সমস্যা? জিসানের কি হয়েছে? জিসান বলেন। স্যার সবকিছু মাথার উপর দেয়া যায়। আপনাকে আমি বলছিলাম আপনাদেরকে এইচএসসির যে আইসিটি বই আছে ওই বইয়ে এই প্রোগ্রামিং নামে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা শুধু বলছিলাম যে একবার রিডিং পড়বেন। আপনাকে বলি নাই যে বুঝবেন কি আমি আপনাকে প্রশ্ন করব বা আপনার এক্সাম নিব, এরকম কিচ্ছু বললি নাই, শুধু বলছিলাম যে পড়ে আসবেন, এক পলক খালি রিডিং পড়বেন, আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, আপনি খালি পড়ে আসবেন। পড়ছিলেন? করেন নাই? এরপরে জাভাস্ক্রিপ্ট যখন শিখালাম, জাভাস্ক্রিপ্টেও বললাম যে স্যাট একাডেমিতে যে বাংলায় কন্টেন্ট গুলো আছে আমি যে শিখাচ্ছি, এই যে অপারেটর, সেদিন অপারেটর কত সুন্দর করে অপারেটর সব দেখিয়ে দিলাম। অপারেটর, ডেটা টাইপ, ফাংশন, মেথড, অবজেক্ট, এই জিনিসগুলো একবার শুধু পড়বেন। শুধু বলছিলাম কি যে একবার রিডিং পড়বেন এবং দেখবেন, এই দেখাটাও তো দেখেননি। প্রোগ্রামিং এর থিওরি আগে থিওরিটিক্যাল কিছু বিষয় থাকে, থিওরি গুলা যদি ভালো করে আগে একটু আয়ত্তে থাকে বা একটু বুঝেন, তাহলে প্রোগ্রামিং যখন কোডিং করলে দেন বুঝবেন। কিন্তু ডিরেক্ট যদি আমি কোডিং এ চলে যাই, তবে থিওরি কিছুই বুঝেন না, ডেটা টাইপ কি ওইটাই আপনি জানেন না। আমি তো ডেটা টাইপ বা আপনি অপারেটর দিয়ে আমি তো কাজ করছি, দেখা যাচ্ছে অপারেটর দিয়ে আমি তো কাজ করছি, কোডিং করছি, বুঝছেনও যে আমি অপারেটর দিয়ে করছি, কিন্তু কি ধরনের অপারেটর, কেন ইউজ করছি, এই জিনিসগুলো তো আপনাকে দেখতে হবে। এখন যদি হুট করে দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসই ভালো করে শিখলেন না, ভালো করে প্র্যাকটিস করলেন না, আমি পিএইচপি মাইস্কুলে ঢুকিয়ে দিলাম, অনেকে মনে করছে এতদিন হয়ে যাচ্ছে কবে কি করব, ঢুকিয়ে দিলাম, দিয়ে ওয়ার্ডপ্রেস তো ল্যাকিংস থেকেই গেল,
মার্কেট প্লেসে দেখা যাচ্ছে পিএসপিরও কাজ ধরতে পারবেন না, ওয়ার্ডপ্রেসেরও কাজ ধরতে পারবেন না, এমন একটা সিচুয়েশন হবে। এই কারণে যে যেটাতে এক্সপার্ট বা যার যেটাতে ভালো লাগছে, ভালো লাগাটা বের করতে হবে যে আপনার কোন সেক্টরটা ভালো লাগছে। আপনি কি ওয়েব ডিজাইন ভালো লাগছে, আপনার কি বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করতে ভালো লাগছে, না আপনার হচ্ছে শুধু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, থিম, প্লাগইন এগুলো নিয়ে কাজ করতে ভালো লাগছে? যদি এগুলো নিয়ে লাগে তাহলে এই জিনিসটা আপনাকে ভালো করে শিখতে হবে। কথা হচ্ছে আপনার যেটাতে স্কিল আপনার ভালো হবে, মার্কেট প্লেসে বলেন, রিয়েল লাইফে বলেন, জব লাইফে বলেন, আপনার সেই সেই সাইডেই কাজ করতে হবে। আপনার প্রোগ্রামিং ভালো লাগে না, আপনাকে জোর করে আমি যদি এখন প্রোগ্রামিং শিখাই বা আপনিও যদি শিখতে চান, পারবেন না। আর আজ পারবেন না তো কি হয়েছে, 6 মাস পরে পারবেন। 6 মাস আপনি ট্রাই করেন, 6 মাস পরে তো পারবেন। আজকেই আপনাকে এই 2 মাসের মধ্যে সব কিছু শিখতে হবে এমন তো কিছু না, সময় তো আরো আছে। তো এই 2 মাসের মধ্যে আপনার যেটাতে ভালো লাগবে, যেটাতে ভালো লাগা কাজ করবে সেটা শিখবেন। যেটা আপনার ভালো লাগছে, মন যেটা বলছে, যেটা করে আপনি আনন্দ পাচ্ছেন সেটা করতে হবে। আপনি একটা জিনিস করছেন সেটা আনন্দই পাচ্ছেন না বা সেটার আউটপুট বের করতে পারছেন না, তাহলে তো এটা মানে টেকসই বলেন দীর্ঘস্থায়ী হবে না। আর ওই জিনিসটা লং টার্ম বা লংজিভিটিতে কাজে আসবে না। শর্ট টার্মে কোনো কিছুই শিখাও ভালো না, শর্ট টার্মে কোনো বিষয় মানে কোনো কিছুতে আগানো ভালো না, একটু লং টার্ম প্রসেসে আগাইতে হয়। যেহেতু কোর্সটা হচ্ছে বেসিক, একেবারে বেসিক লেভেলের কোর্স, এখানে বেসিকের চেয়েও অ্যাডভান্স অনেক কিছু বলা হচ্ছে, এগুলো অনেকের ধরতে সমস্যা হচ্ছে, হবেই। কিন্তু 2 মাস পরেও যে ছেড়ে দিবেন এমনটা তো না, 2 মাস পরেও তো আরো বাকিটা জীবন আছে। এখনই 2 মাসের মধ্যে আপনাকে সব জানতে হবে, ওয়েবের যত বিষয়, সেটা তো না। এই কারণে এখন বলবো যারা ওয়ার্ডপ্রেস ভালো লাগছে তারা ওয়ার্ডপ্রেসটা প্র্যাকটিস চালিয়ে যাবেন, ওয়ার্ডপ্রেসটা এইভাবে কাজ করতে থাকবেন। পাশাপাশি আমরা পিএইচপি শুরু করব, পিএইচপি মাইস্কুয়েল প্রোগ্রামিং, এই প্রোগ্রামিং গুলো শেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। প্রথমে যখন এইচটিএমএল শিখাইছিলাম বা এইচটিএমএল জানতেন না, তখন কি খুব কঠিন মনে হতো না যে ওয়েব ডিজাইন কি করে করে একটা ওয়েবসাইট? কিন্তু এখন কি কঠিন মনে হয়? আপনি মনে হয় যে এখন একটা ওয়েবসাইট ডিজাইন করতে আপনি পারবেন না, এমনটা কি এখন মনে হয়? ভাই এখন মোটামুটি সহজ মনে হয়। বিষয়টা হচ্ছে এরকম যে যখন এইচটিএমএল সিএসএস জানতেন না, বুটস্ট্র্যাপ জানতেন না, অনেকে এইচটিএমএল সিএসএস জানতো, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে কাজ করে নাই বা করেই নাই জীবনে, সে তো এখন পাচ্ছে। সে তো কখনো এরকমটা হয়েছে না খুবই কঠিন বিষয় ওয়েবসাইট ডিজাইন কি করে করে, এরকম মনে হতো না ক্লাস করার আগে? জি ভাইয়া। জি দাদা, এরকমই মনে হতো, কিছুই পারি না তাই ওয়েবসাইট কিভাবে বুঝতাম না, কোডিং দিলে তো আমাকে কিছু বুঝতাম না আমি। তো কি হয়েছে, তা আমরা তো শিখছি, আমরা তো শুরু থেকে দেখবেন এইচটিএমএল এ আমরা কত সময় দিলাম, এইচটিএমএল এর একবারে এ টু জেড মানে প্রতিটা ট্যাগ ধরে ধরে শিখলাম। এইভাবে যদি আমরা প্রোগ্রামিংটা ওইভাবে ধরে ধরে শিখি তাহলে কি অসম্ভব বলে মনে হচ্ছে যে আমরা পারবো না শিখতে? না ভাইয়া। ভাইয়া যখন প্রথম প্রথম ইউটিউবে ভিডিও দেখে কোডিং শিখলাম তখন মাথার মধ্যে অনেক চিন্তা, এগুলো কি শিখছি, কি করাচ্ছে, মানে মাথায় আসতো না। এখন মোটামুটি আপনার শেখানোর পর থেকে আমি মোটামুটি বুঝতে পারছি বা করতে পারছি এখন। হ্যাঁ হ্যাঁ, আসলে আমারও তাই, আগে কিছুই বুঝতাম না, 1 মিনিট ভিডিও কোনো দেখলে অফ করে দিতাম। এখন তো মনে হয় আমি সবই মানে দেখলে সবই বুঝতে পারি মোটামুটি ভিডিও দেখলে। প্রোগ্রামিংটা আসলে অনেক বোঝা, লজিক্যাল কিছু বিষয় থাকে, বিভিন্ন বিষয় থাকে, এগুলো ক্যাচ করতে হয়। আর এই জিনিসগুলো একটু ক্লাসগুলো একটু মানে মনোযোগী না হলে, একটু যদি অমনোযোগী হয়ে যান তাহলে আর বুঝতে পারবেন না যে কোথা থেকে কি বললাম। আর এটা থিওরিটিক্যাল যদি নলেজ আগে থেকে না থাকে
তাহলে প্র্যাকটিক্যালে যে কোডিং হবে, কোডিং ঠিকই হবে, কোডিংও বুঝবেন, কিন্তু ওইটা কি কাজ করলো, কি কোন লজিকে কিভাবে কাজ করছে, এই জিনিসগুলো বুঝতে হলে আপনার থিওরিটিক্যাল একটু নলেজ থাকতে হবে। ওই বিষয় সম্পর্কে আপনার একটা ভালো কনসেপ্ট থাকতে হবে। কনসেপ্ট না থাকলে আপনি নিজে থেকে কোড করতে পারবেন না। দেখা যাচ্ছে আমি, আপনারা যেটা করছেন এর আগে দেখলাম, দেখা যাচ্ছে আমি যেটা করছি আপনারা ওইটাই করছেন। কেন ওইটা কেন করবেন? আপনি একটু অন্য আঙ্গিকে অন্যভাবে করার চেষ্টা করবেন। প্রোগ্রামিং সেক্টরটা এরকম, আমি যেভাবে শেখাবো আপনি ওই পথে না গিয়ে দেখা যাচ্ছে অন্য একটা নতুন পথ বের করে আপনাকে যেতে হবে, নতুন ওয়ে, নতুন রাস্তা, নতুন লজিক দিয়ে আপনাকে সমাধান করতে হবে। এটা আপনাকে নিজে থেকে বের করতে হবে কোডিং করে। প্রবলেম সলভিং স্কিল লাগবে, প্রবলেম বেরোবে আপনাকে সলভ করতে হবে, নিজে নিজে প্রবলেম ক্রিয়েট করতে হবে। এরকম না করলে শিখতে পারবেন না। তো আমি সব দেখিয়ে দিলাম, আপনি বাসায় গিয়ে ওই হুবহু ওই কোডটাই দেখা যাচ্ছে কোড লিখছেন, হবে না। কোডটা কিভাবে কাজ করলো, আপনারা ইঞ্জিনিয়ার ধরেন, একজন পিপুলি ইঞ্জিনিয়ার আর একজন ইলেকট্রিশিয়ান, দুজনের মধ্যে পার্থক্য কি বলেন তো? ইঞ্জিনিয়ার ভাইয়া ইনস্ট্রাকশন দিবে আর আহ, আরেকজন যার কথা বললেন সে শুধু কাজ করে যাবে। আমি স্কিলের দিক দিয়ে বলতেছি যে স্কিল একজন ইঞ্জিনিয়ারের আসলে কোন কোন সাইডে স্কিল থাকে, আর একজন ইলেকট্রিশিয়ান বলি যাদেরকে, ইলেকট্রিশিয়ান বা আমরা যদি কম্পিউটার ইয়েতে যাই তাহলে টেকনিশিয়ান, এদের আসলে এই দুজনের মধ্যে স্কিলের দিক দিয়ে পার্থক্য কোথায় বলেন তো? হার্ডওয়্যার আর সফটওয়্যার ভাইয়া, সফটওয়্যারগত দিক দিয়ে আছে। হার্ডওয়্যার নিয়ে কাজ করে আর ইঞ্জিনিয়াররা সফটওয়্যার নিয়ে। না না, সেটা বিষয় না, আমি ওইটা বলি। দাদা থিওরিটা জানে যে কি কারণে ইঞ্জিনিয়ার হইলো জানে যে কখন কোনটা দিলে কি ঘটবে, আর ইঞ্জিনিয়ারের নির্দেশ মতো টেকনিশিয়ান কাজ করে। মানে টেকনিশিয়ান ভবিষ্যৎটা বুঝতে পারে না, কিন্তু ইঞ্জিনিয়ার বুঝতে পারে যে কোনটাতে কি হবে না হবে। এটাই শ্রেয়া সরকার বলছিলেন, বলেন। ট্রিপুলি, আপনি তো ট্রিপুলিতে বলছেন, আপনি একজন ট্রিপুলি ইঞ্জিনিয়ার আর একজন হয়নি এখন। ইলেকট্রিশিয়ান। হন নাই, কিন্তু হবেন তো একদিন, বা যত দূর আগাইছেন। আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার আর একজন হচ্ছে ইলেকট্রিশিয়ান, দুইজনের মধ্যে ডিফারেন্টটা কোথায় আসলে কাজের ক্ষেত্রে? কাজের ক্ষেত্রে যেমন একজন ইঞ্জিনিয়ার থিওরি প্র্যাকটিক্যাল দুটাই জানে, আর একজন ইলেকট্রিশিয়ান প্র্যাকটিক্যালটা জানে শুধু। আর ভিতরের এই যে মানে বিভিন্ন কম্পোনেন্ট মেশিনের মানে কি কারণে হচ্ছে, কই থেকে হচ্ছে কি, এগুলো তো ইঞ্জিনিয়াররা পড়ে বা বুঝতে পারে। আর যেটা যারা ওরা কাজ করে এটা কিন্তু ওটা তো ডিটেলস জানে না যে কেন হচ্ছে, বা এটাই তো ডিফারেন্স হওয়ার কথা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে অ্যাজ এ ইঞ্জিনিয়ার সে জানে যে বিষয়টা, আমি উদাহরণ দিয়ে বলি যে টেকনিশিয়ান ধরেন আমাদের ইলেকট্রিক্যালে কিছু কানেকশন আছে, ক্রিয়া সরকার পড়ছেন এগুলো, ডেল্টা, ডেল্টা ওয়াই, ওয়াই ডেল্টা কানেকশন, হ্যাঁ হ্যাঁ, ছিল আমাদের ওয়াই ডেল্টা কানেকশন। বা বা ধরেন আপনার হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ লাইন। তো ইলেকট্রিশিয়ানরা কি করে, থ্রি ফেজ লাইনে ঠিকই কাজ করে, সবকিছুই করে। ওই ট্রান্সফরমার আমরা বলি যে ট্রান্সফরমার বাস্ট হয়ে গেল, বা ট্রান্সফরমার কি বলি, কারেন্টটা চলে গেল, এরকম বলি না। এগুলো 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 কেন বলি? এগুলো আমরা অজ্ঞানতা থেকে বলি, আমাদের না জানা থেকে আমরা বলি। কারেন্ট কখনো চলে যায়? আমাদের অনেক এই বিদ্যুৎ সেক্টর নিয়ে অনেকের অনেক ভ্রান্ত ধারণা এখনো আছে, এবং ভালো ভালো পর্যায়ের লোকেরও ভ্রান্ত ধারণা আছে যে কারেন্ট বা লোড শেডিংটা কি, এটাও বুঝে না, অনেকে এখনো বুঝে না। তো একজন ইলেকট্রিশিয়ান কি করে? ইলেকট্রিশিয়ান দেখা যাচ্ছে তার কম্পোনেন্ট, বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে তার কাজ করে, কিন্তু কম্পোনেন্টটা কিভাবে কাজ করছে, একটা ম্যাটেরিয়াল বা একটা ধরেন ফ্যানের কয়েল, কয়েলটা কিভাবে কাজ করছে, কয়েল কিন্তু বলে যে ইলেকট্রিশিয়ান কি করে, কয়েলটা বাঁধায়, কয়েলটা কিন্তু বাঁধায় বলেন না, ফ্যানের কয়েল, নাম হ্যাঁ শোনেন নাই?
জি কিন্তু ওই ভাইয়া। কয়েলটা কিভাবে কত রাউন্ডে কত অ্যাঙ্গেলে কিভাবে ঘুরিয়ে কিভাবে তারটা পেঁচায় বা ওই হচ্ছে ওই কেবলটা কিভাবে কি করে এই জিনিসগুলা কিন্তু একজন ইঞ্জিনিয়ার বুঝে বুঝে সে করতে পারবে, সেও করতে পারবে। এখন বলবেন যে এখনকার তো ওই ইঞ্জিনিয়ার এসে ইলেকট্রিশিয়ানরা বেশি জানে, জানতে পারে কোন দিক দিয়ে, সে প্র্যাকটিক্যাল নলেজটা তার বেশি, যে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে ফ্যানের কয়েল সে বাদাইছে প্রায় তার লাইফে দেখা যাচ্ছে 1000টা, কিন্তু একজন ইঞ্জিনিয়ার কয়টা ল্যাবে হয়তো 2-1টা করছে দেখছে, কিন্তু ওটা কিভাবে কাজ করে, ওটা থিওরিটা কি এবং প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে, ওইটার পেছনে কি কি মোশন কি কি মানে কি কি ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কাজ করে, এই জিনিসগুলো কিন্তু তারা বোঝে। এখন যদি আপনি ইলেকট্রিশিয়ানকে বলেন এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ওয়েভ তৈরি হয়, ও তো বুঝবে না। ও কি বুঝবে শ্রেয়া সরকার? সে তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কি সেটাই বোঝে না, কিন্তু সে জানে যে হচ্ছে কাজ হচ্ছে বা দেখা যাচ্ছে সে সে কানেকশন দিচ্ছে, কিন্তু কানেকশনটা কিভাবে দিচ্ছে কিভাবে কানেকশনটা কাজ করছে সেটা কিন্তু সে বুঝছে না, কিন্তু সে জানে যে সে সে যেটা করছে সেটা ঠিক। ইঞ্জিনিয়ার আর আমাদের টেকনিশিয়ান বলি আর আমাদের হচ্ছে ইলেকট্রিশিয়ান বা আপনারা যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনারা কি হচ্ছেন এখন বলবেন যে ওয়েব ডেভেলপার, আপনারা কি হবেন? কেউ হবেন ওয়েব ডিজাইনার, কেউ দেখা যাচ্ছে হবেন ওয়েব ডেভেলপার, কেউ আবার বলবেন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ফুল স্ট্যাক মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড মানে ডিজাইন, ব্যাক এন্ড মানে ডেভেলপমেন্ট, দুই পার্টে আপনি এক্সপার্ট, বলবেন এক্সপার্ট। এখন কিসে এক্সপার্ট? ব্যাক এন্ডের কি জানেন আপনি? ব্যাক এন্ডের এখন পর্যন্ত কিছু শিখেছেন বলেন তো আমাকে? ব্যাক এন্ডের না ভাইয়া। আপনারা কি করছেন? আপনারা ব্যাক এন্ডের কাজ করেন নাই? বলেন তো ব্যাক এন্ডের কাজ করছেন কিনা? ওয়ার্ডপ্রেস কি ব্যাক এন্ডের মধ্যে পড়ে না? ব্যাক এন্ডের কাজ করেছেন কি বলেন তো? জি ভাইয়া করেছি তো দাদা ওই ই-কমার্স সাইটে শুধুমাত্র করেছি। ব্যাক এন্ডের আপনারা অনেক কাজ করেছেন, কিন্তু ওই ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ানের মতো বুঝতে পারেননি আসলে কাজগুলা কিভাবে হয়েছে। কাজ করছেন, কাজ জানেন কিভাবে করছেন, কিন্তু আপনারা বুঝতে পারেন নাই। ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ানরা ঠিক এমনই হয়, ইঞ্জিনিয়ারদের পার্থক্য। ইঞ্জিনিয়াররা বুঝে, এখন যদি অ্যাজ এ ডেভেলপার, এখানে যারা ডেভেলপার যদি থাকতেন তারা বুঝতেন যে আমরা যে কাজগুলা করে আসলাম এতদিন, ডিজাইন পার্ট বাদ দিয়ে আমাদের ওই বুটস্ট্র্যাপের পর থেকে আমরা যে কাজগুলা করছি এবং ওয়ার্ডপ্রেসে এসে করলাম, এই ওয়ার্ডপ্রেসটা যেভাবে কাজটা করলো, আপনি কি করছেন? আপনি বলেন তো যে ওয়ার্ডপ্রেসের একটা বাহিরের অ্যাডমিন প্যানেল, বাহিরের একটা পেজে আপনি হচ্ছে চেঞ্জ করছেন, কিন্তু চেঞ্জটা হচ্ছে কোথায় গিয়ে? আপনার ওয়েবসাইটে। আপনি কি ওয়েবসাইটের মধ্যে চেঞ্জ করছেন না আপনার অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করছেন? কোথা, ফ্রন্ট এন্ড থেকে না ব্যাক এন্ড থেকে বলেন তো? ভাইয়া ব্যাক এন্ড থেকে। কঠিন মনে হচ্ছে? কি বলছে ভাই এগুলো আবার? না না, আপনারা ব্যাক এন্ডের কাজ করে আসছেন, কিন্তু কেমন ধরনের? ওই টেকনিশিয়ানদের কাজের মতো করে আসছেন, ইলেকট্রিশিয়ানের মতো। আপনারা ইঞ্জিনিয়ারের মতো কাজ করেন নাই। যদি ইঞ্জিনিয়ারের মতো কাজ করতেন তাহলে বুঝতেন যে ওয়ার্ডপ্রেসের আমি অ্যাডমিন প্যানেল থেকে একটা পোস্ট করলাম আর আমার ওয়েবসাইটে গিয়ে পোস্ট হয়ে গেল। আমি করলাম তো আরেক জায়গায় আর হলো আরেক জায়গায়, কিভাবে কানেকশনটা কিভাবে হলো? এই কানেকশন তো আপনারা বুঝেননি এখনো বা বুঝতে পারছেন। অ্যাজ এ যখন ওয়েব ডেভেলপার হয়ে যাবেন, আপনি পিএসপি মাইস্কুলের কাজ যখন শিখবেন, জানবেন, একটা সফটওয়্যারের আপনি আপডেট দেন হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে, কিন্তু দেখা যাচ্ছে আপডেট সফটওয়্যারের পুরো জায়গায় আপডেট নিয়ে নেয়। ওয়েবসাইটের আপনি ব্যাক এন্ড থেকে আপডেট দিচ্ছেন, পোস্ট করছেন, প্রোডাক্ট আপলোড দিচ্ছেন, কিন্তু প্রোডাক্টটা কোথায় গিয়ে আপলোড হচ্ছে? আপনার ওয়েবসাইটে আপলোড হচ্ছে। তো কানেকশনটা কিভাবে হচ্ছে? এটা তো আপনারা এখনো বুঝেন নাই। কেন বুঝেন নাই? কারণ আপনারা এখনো ওই টেকনিশিয়ানই আছেন, আপনারা এখনো ইঞ্জিনিয়ার হতে পারেন নাই। আপনারা যেটা বলি যে সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, তা আপনারা যেটা করছেন এটা এতদিন করছেন অন্যের
কাজ করা আছে, যেমন একটা কি ধরেন মানে টিপুলি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তো খালি টিপুলিরই উদাহরণ আসতেছে, মানে ইলেকট্রিশিয়ানের উদাহরণ। কারণ ওয়েবসাইটে আপনারা যে কাজগুলা করলেন, হ্যাঁ বলেন। ভাই আপনি আবার বিএসসি করেন কম এসিএসসি তে? না, এমএসসি করব, সিএসসি তে এমএসসি করব, কিন্তু ইচ্ছা নাই। থাকলে এতদিন আমার এমএসসি হয়ে যেত। কি করব, এত এত ডিগ্রি নিয়ে কি করব বলেন? সার্টিফিকেট নিয়ে দরকার আছে? যেটা আছে এটাই তো মানে দরকার হচ্ছে না, তাহলে আমার কি দরকার আবার এমএসসি? এটাই হচ্ছে ভাইয়া কথা। আমার কোনো দরকারই নাই। আমার ওই আবার 2 বছর নষ্ট করার দরকার আছে, আমার 1.5 বছর লাগবে আবার এমএসসি শেষ করতে। এমএসসি তে গিয়ে ওই থিওরিটিক্যাল দেখা যাচ্ছে এই জিনিসগুলাই আমাকে আবার করতে হবে, পরীক্ষার খাতায় লিখতে হবে, প্রজেক্ট করতে হবে, থিসিস জমা দিতে হবে। এই করতে আমার 1.5 বছর লস। একটা সার্টিফিকেট পাবো, সার্টিফিকেট দিয়ে আমার কোনো কাজ আসবে না, কোনো আর লাভ টাকা নেই। লাগবে ভাইয়া? টাকা তো লাগবে, ওটা বিষয় না, কিন্তু কোন সার্টিফিকেট দিয়ে আমার? সার্টিফিকেটই তো মেন, সবাই তো সার্টিফিকেট নিতেই করে। আমার অনার্স শেষ, আমাকে মাস্টার্স করতে হবে, ভর্তি হতে হবে। অনার্স শেষ হয়েছে, একটা ডিগ্রি তোমার, একটা অনার্স একটা লেভেলে একটা তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করছো, দেন আবার ওইটা নিয়ে কি করা যায় সেটা না ভেবেই আমার আবার এমএসসি করতে হবে, আমার দেখা মাস্টার্স করতে হবে। মাস্টার্স না করলে চাকরি নাই। কেন ওই অনার্সে চাকরি নাই? অনার্সে করে কি কিছু করা যেত না? আমরা যে এইচএসসি পাস করে, আপনারা এই 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 প্রজেক্টেই এইচএসসি পাস হচ্ছে মিনিমাম যোগ্যতা, সে কি এইচএসসি যারা পাস করছে তারাও তো এটা করতে পারছে। তা আপনি আবার মাস্টার্স পাস করে এসে এখানে কোর্স করছেন কেন? আপনি তো এই কোর্সটা দেখা যাচ্ছে এটা তো এইচএসসি লেভেলের একজন স্টুডেন্টদের জন্য। এটা তো মাস বলে নাই যে মাস্টার্স গ্রাজুয়েশন যাদের কমপ্লিট তারা আসেন। এরকম কোর্স, এরকম কোর্সও আছে। আইসিটি ডিভিশনের এলআইসিটি নামে একটা প্রজেক্ট আছে, ওইখানে বলেই দেয় যে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে। আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, দ্যাট মিনস আপনার অনার্সে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে এই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে আপনাকে। এই ওয়েবই কিন্তু যেটা শিখছেন এটাই, এই জিনিসই, এই কোর্স মডিউল এইটাই। খালি ওইখানে মডিউলে খালি একটা ফ্রেমওয়ার্ক অ্যাড করা ছিল, লারাভেল। আর লারাভেলটা ওই পর্যন্ত যাওয়াই যেত না। তো এখানে বলা ছিল কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। একটা ছিল ফাউন্ডেশন স্কিল আর একটা ছিল টপ আপ। টপ আপ দের আপনাদের ওই হচ্ছে ইয়ে করতে হতো, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হতো। কেন কেন বলছিল? কারণ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা আগে থেকে এই জিনিসগুলো প্রোগ্রামিং এর মানে লজিক গুলো, এই প্রোগ্রামিং এর জিনিসগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা ম্যাথমেটিক্যাল যারা ভালো পারে, ম্যাথমেটিক্যাল মানে টার্ম গুলো যারা ভালো বুঝে, তারা লজিক গুলো সহজে বুঝতে পারে এবং তাদের খুব দ্রুত আগাতে পারে। কিন্তু যারা দেখা যাচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডের বা কমার্স ব্যাকগ্রাউন্ডের, তাদের এই ম্যাথমেটিক্যাল টার্মস বা লজিক এই জিনিসগুলোতে একটু ল্যাকিংস থাকে। আর যেহেতু এই জন্য ওখানে লিমিটেশন দেওয়াই ছিল যে আপনাদের অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে গ্রাজুয়েশন কমপ্লিট হতে হবে, এছাড়া নেবে না। অথবা 4th ইয়ার মানে লাস্ট ইয়ার অথবা গ্রাজুয়েশন কমপ্লিট, এছাড়া আপনাকে নিবেই না। আর এখানে কি, এখানে এইচএসসি বলছে, এখানে এসে এত কিছু পাচ্ছেন। এটা ছিল অনেক আগের একটা ইয়ার কথা বললাম, প্রজেক্টের। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে আপনারা যদি ইঞ্জিনিয়ার হতে চান বা আপনারা যে ডেভেলপার, বলবেন যে আমি ডিজাইনের কাজ তো এতদিন শিখলেন, ডিজাইনে আপনারা যেগুলো শিখাইছি বুটস্ট্র্যাপ মানে ডিজাইনের একটা ফ্রেমওয়ার্ক, এছাড়া আছে ম্যাটেরিয়াল ডিজাইন, ওগুলোও নাম বলছিলাম, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। গুগলের যে ডিজাইন গুলা দেখবেন অনেক সুন্দর, গুগলের ওয়েবসাইট গুলা দেখবেন, বড় বড় কোম্পানির যে ওয়েবসাইট গুলা, এগুলো ম্যাটেরিয়াল ডিজাইন দিয়ে করা, এমডিবি, ওই জিনিসগুলা বুটস্ট্র্যাপের চেয়েও আরো অনেক উন্নত, মানে আপডেটেড জিনিস। ওইগুলো অ্যাডভান্স লেভেলের, ওইগুলো আপনার শিখতে হলে এর মধ্যে ওইগুলো ইনক্লুডেড করলে এত কিছু আপনার শিখে মানে 2 মাসের মধ্যে সম্ভব না।
অ্যাডভান্স লেভেলে ওগুলো শিখতে হবে। এরপরে যেমন এই আপনার পিএইচপি মাইস্কুলের পর আছে ফ্রেমওয়ার্ক। এখানে তো আপনাদের সিএমএস শেখানো হলো, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কিন্তু এটা ছাড়াও আরেকটা আছে ফ্রেমওয়ার্ক। এমনটা হয় জানেন, অনেক ব্যাচে এমনটা হবে, এই যে ফ্রেমওয়ার্ক বলি, সিএমএস বলি, এই জিনিসগুলো আপনাদের ওয়ার্ড গুলো যাতে মনে থাকে, মানে ওয়ার্ড গুলা কেউ জিজ্ঞাসা করলে এতটুকু তো বলতে পারবেন যে সিএমএসটা কি আর ফ্রেমওয়ার্কটা কি, এতটুকু তো বলতে পারবেন। কিন্তু অনেক স্টুডেন্ট আছে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স কমপ্লিট, নিজেকে বলে ওয়েব ডেভেলপার, কিন্তু সিএমএস আর ফ্রেমওয়ার্কের মধ্যে পার্থক্যই বুঝে না, সিএমএস এর নামই কয়েকটা জানে না, বা ফ্রেমওয়ার্ক কি সেটাই বুঝে না। এই জিনিসগুলো, এই ল্যাকিং গুলো যাতে আপনাদের না থাকে, এবং গুগলে সার্চ করবেন, যেই ওয়ার্ডটাই নতুন শুনবেন সেটাই লিখে গুগলে সার্চ করবেন। আপনাদের তো এখন আছেন ওই টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ানের পর্যায়ে, এখন তো আপনাদের ইঞ্জিনিয়ার হতে হবে, ওই লেভেলে তো যেতে হবে আপনাদের। ওই লেভেলে যাওয়ার জন্য আপনাদের থিওরিটিক্যাল কিছু বিষয় আপনার পড়তে হবে এবং প্র্যাকটিক্যালি দেখতে হবে। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আর কে কে আছেন এখানে? ভাইয়া আমি আছি। আমি আছি ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন, ইঞ্জিনিয়ারদেরকে ইংলিশ কেন কম পড়ানো হয়? ইংলিশ কম পড়ানো হয়, আপনার ফুল মানে কোর্সের মডিউল ইয়াই থাকে ইংলিশে। মানে ইংলিশে সবকিছু থাকে কিন্তু গ্রামাটিক্যাল সাবজেক্ট গুলো খুব কম থাকে, দেখা যাচ্ছে ইংলিশ সাবজেক্টই থাকে একটা বা দুইটা বা তিনটা 4 বছরের কোর্সে, সেটা কারণ বলছি। আপনারা আপনারা গ্রাজুয়েশন করছেন কিসে? ইংলিশে, বা আপনারা ইঞ্জিনিয়ারিং এ, দেখা যাচ্ছে আপনাদের ইয়ে কি বিএসসি ইঞ্জিনিয়ারিং বা বিএসসি অনার্স। তো আপনাদের কি, আপনারা যখন ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিট করতে যাচ্ছেন এবং ওইটা ফুল কোর্সটাই হচ্ছে ইংলিশে, বা তাহলে আপনাদের ওইটাতে অবশ্যই আপনাদের স্কিল আছে। ভাইয়া আমি বলছি যে ডিপ্লোমা থেকে যখন শুরু হয় তখন থেকে 4 বছরের ডিপ্লোমা কোর্স, ওখানে 2টা সাবজেক্ট আছে শুধু ইংলিশ, আর নাই। ও ডিপ্লোমা যেটা বিষয়, ডিপ্লোমাতে যেটা করে, যেমন ডিপ্লোমাতে আমরা এইচএসসি তে যেমন ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, ডিপ্লোমাতেও পড়ানো হয়। আর আমাদের এইচএসসি তে যে জিনিসগুলো পড়ি ওইগুলো পড়ানো হয়। কিন্তু হ্যাঁ, যেটা বলছেন ওইটা ঠিক আছে যে ডিপ্লোমাতে ইংলিশ একটু কম প্রায়োরিটি দেয়। ডিপ্লোমা যারা করে এসে আবার বিএসসি করতে যায়, তাদের দেখা যাচ্ছে ডিপ্লোমা থাকে বাংলায়, ইয়াটা থাকে মানে মডিউলটা থাকে বাংলায়, বিএসসি করতে গেলে আবার ফুল ইংলিশ। কিন্তু দেখবেন আপনারা যে ডিপ্লোমা থেকে পরে যে বিএসসি করেন, ডিপ্লোমায় যে জিনিসগুলো শিখেন ওই জিনিসগুলারই কিন্তু অ্যাডভান্স লেভেলের কিছু কাজ বিএসসি তে শেখানো হয়, বা বেসিকে ওই জিনিসগুলাই থাকে। দেখা যাচ্ছে ওই সার্কিট 1 আপনার ওই বিএসসি তে গিয়ে সার্কিট 1ই থাকে, সার্কিট 2 থাকে, সেম একই জিনিসগুলাই থাকে। আপনার সি প্রোগ্রামিং ওখানেও শেখানো হয়, ওই বিএসসি থেকেও শেখানো হয়। আপনার ওই প্রোগ্রামিং এর যে জিনিসগুলো সব কিন্তু দেখবেন যে ডিপ্লোমাতেও যা শেখানো হয়, বিএসসি তে গিয়ে কিছুটা অ্যাডভান্স শেখানো হয়। এই ক্ষেত্রে দেখা যায় বেশি সমস্যা হওয়ার কথা না, কারণ আপনারা বাংলায় আগে জিনিসগুলো পড়ে আসেন, আপনাদের বেসিক গুলো স্ট্রং হয়ে আসে, দেন আপনারা ইংলিশে আবার ওই জিনিসগুলো ইংলিশে আবার চর্চা করেন। এই ক্ষেত্রে বেশি সমস্যা হওয়ার কথা না। কি হলো, সবাই কি আছেন? সবাই ক্যামেরাটা অন করেন তো। পার্টিসিপেন্ট এত কম কেন আজকে? 17 জন। শ্রেয়া সরকার কি ভাবতেছে? আমাকে ইলেকট্রিশিয়ান বানিয়ে দিল, আমি তো ইঞ্জিনিয়ার।
না ভাইয়া। ইঞ্জিনিয়ার সবাইকে টেকনিশিয়ান বানিয়ে দিলাম, ইলেকট্রিশিয়ান। আপনারা এখনো ইঞ্জিনিয়ার হতে পারেননি। ওয়ার্ডপ্রেস দিয়ে যে কাজগুলা করছেন এগুলাও ইলেকট্রিশিয়ানেরই কাজ। কাজ হচ্ছে, কাজ করতে পারছেন, ইঞ্জিনিয়ার চেয়ে ভালো কাজ করতে পারে ইলেকট্রিশিয়ানরা, কিন্তু তারা কাজগুলা বুঝে না যে কাজগুলা কিভাবে হয়, সিস্টেম গুলা কি, এগুলো আসলে কিভাবে হচ্ছে, কাজগুলোর মানে লজিক গুলা বুঝে না। কিন্তু একজন ইঞ্জিনিয়ার সে হচ্ছে সব জিনিসগুলো সম্পর্কে তার নলেজ থাকে, যে কাজগুলা কিভাবে হচ্ছে, কেমন করে কাজ করছে, সব বুঝে। তো কারা আপনারা হচ্ছে ওই ডিজাইন সেক্টরে বা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস সেক্টরে থাকতে যাচ্ছেন, এরকম কয়জন আছেন? প্রোগ্রামিং খুব 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 কষ্ট, খুব মানে খুবই কি বলে ওটাকে বলেন আপনাদের মনে হয়? আমার তো মনে হচ্ছে না, এজন্য বলতে পারছি না। কি মনে হয় জিসান? কোন ব্যাপারে স্যার? মানে কষ্টের ক্লাসে ছিলেন? ছিলাম তো স্যার, ওই যে খুব কষ্টের, কি একটা নাম বলতে বললেন স্যার, মানে প্রোগ্রামিং। প্রোগ্রামিং শেখা খুব, কি একটা ওয়ার্ড স্যার, এটা তো আমার জানা নাই। আপনি শোনেন নাই কখনো যে প্রোগ্রামিং অনেক কঠিন, প্রোগ্রামিং অনেক কষ্ট শিখতে, বা প্রোগ্রামিং খুব প্যারাদায়ক জিনিস? হ্যাঁ শুনছি তো স্যার, আমার কাছেও এখন প্যারা লাগতেছে। তো ধরেন আপনি ওই ওয়েবসাইট করা, যেটা কি খুবই সহজ কাজ? পূর্বের অবস্থায় ফিরে যান, আগের দিনে ফিরে যান, যে একটা ওয়েবসাইট করা খুব কঠিন মনে হতো কিনা, এখন কি হ্যাঁ মনে তখনকার হয়? চাইতে স্যার এখন তো সহজ লাগে, তখনকার চেয়ে এখন সহজ। কেন এখন সহজ লাগে কেন? স্যার এখন মানে আগে তো অনেক কিছু জানতাম না, এখন অনেক বিষয়গুলো জানছি, কিভাবে আর কি ডিজাইন করতে হয়, ডেভেলপ করতে হয়, অনেক কিছুই বুঝছি। তো এখন হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসে থাকতে যাচ্ছেন, বা ওয়ার্ডপ্রেস নিয়ে মার্কেট প্লেসে কাজ করবেন, বা ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু ক্যারিয়ার ডেভেলপ করা সম্ভব, ক্যারিয়ার করা সম্ভব। এই ওয়ার্ডপ্রেস দিয়েই সম্ভব, যতটুকু শেখানো হয়েছে অনেক কিছু শেখানো, এগুলো দিয়ে কিন্তু সম্ভব। এই কাজগুলা অ্যাভেলেবল, মানে মার্কেট প্লেসে বলেন, লোকাল মার্কেটে বলেন, এরকম কাজ অনেক হয়। বড় বড় দেখা যাচ্ছে অনেক ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ইউজ করেই করা। অনেকেই ছোট মনে করেন, হেয় প্রতিপন্ন করেন, কিন্তু এই ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটা, এই সিএমএসটা ইউজ করে অনেক বড় বড় সাইট করা হয়। এছাড়া আরো আছে, ওয়ার্ডপ্রেসের যে বেসিক গুলো জানছেন না, এইগুলো দিয়ে আপনি ম্যাজেন্টো আছে, ম্যাজেন্টো সিএমএস, ওইটা দিয়ে ইউজ করতে পারবেন। তারপর ইন্টারন্যাশনালি অনেক জায়গায় ওরা ই কমার্স ওয়েবসাইট গুলা শপিফাই দিয়ে পারে, শপিফাই ওইটা দিয়ে করতে পারবেন। জুমলা আছে। আবার দেখা যাচ্ছে পিএসপি মাইস্কুয়েল শেখার পর অনেকে কোডিগনেটর ফ্রেমওয়ার্ক শিখে, কোডিগনেটর দিয়ে আপনি সফটওয়্যার তৈরি করতে পারবেন। এই ওয়েব ডেভেলপমেন্ট শিখে আপনি আজ সফটওয়্যারও তৈরি করতে পারবেন। সফটওয়্যারের ব্যাক এন্ডে এই পিএসপি মাইস্কুয়েলই কাজ করে। একটা সফটওয়্যার বলছি, সফটওয়্যার, ওয়েবসাইট না। তো এটা যে এত ইজি বা খুব সিম্পল কিছু বিষয়, এটাও কিন্তু না। কিন্তু আপনার ওই আগ্রহ, চেষ্টা, আপনার মেন্টালিটি এমন ভাবে তৈরি করতে হবে। আমরা ঠিক যেমন ভাবে আগে মনে করতাম এইচটিএমএল সিএসএস একটা ওয়েবসাইট ডিজাইন করা অনেক কঠিন কাজ, কিন্তু এখন আপনাদের কাছে অনেক সহজ। তো এরকম এখন মনে হবে প্রোগ্রামিংটা অনেক কঠিন, অনেক জটিল একটা বিষয়, বা মাথার উপর দিয়ে সব চলে যায় কি জিনিস। কিন্তু যখন শিখবেন, দেখবেন, কাজ করবেন, এরকম ভাবে কিন্তু ওখানেও একটা প্রজেক্ট করবেন আপনাদেরকে। এখন তো আপনারা প্রজেক্ট করতে খুব অলসতা করছেন, ওখানে গিয়েও যদি এরকম প্রজেক্ট করতে অলসতা করেন, মানে একটা প্রোগ্রামিং কোড লিখে যা না করা যাবে, আপনি যখন প্রজেক্ট করতে যাবেন ওই জিনিসটা সম্পর্কে আরো অধিক কিছু জানতে পারবেন। মানে প্রোগ্রামিং মানে প্রবলেম সলভিং স্কিল, তারপর প্রোগ্রামিং এর যে লজিক্যালি যে বিষয়গুলা, অ্যালগরিদম, এই জিনিসগুলা ওখানে গিয়ে আপনারা বুঝতে পারবেন যখন প্রজেক্ট করবেন তখন।
একটা ওয়েবসাইট আপনি এখন কি ওয়ার্ডপ্রেস দিয়ে করছেন, তখন আপনি কি দিয়ে করবেন? ওই পিএসপি মাইএসকিউএল ডেটাবেস দিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাবেন। সেই ওয়ার্কে গেলে তো খালি কমান্ড লিখবেন, এন্টার দিবেন, আর আপনার দেখা যাচ্ছে ওয়েবসাইট তৈরি হয়ে যাবে অটোমেটিক। ডিজাইনও করতে হবে না, খালি কাস্টমাইজ করতে হবে। ঠিক যেভাবে আমরা বুটস্ট্র্যাপে ক্লাস ডিক্লেয়ার করে করে করতাম, ঠিক ওইরকম ভাবে দেখা যাবে যে ফ্রেমওয়ার্কে গিয়ে খালি কমান্ড লিখবেন, অটোমেটিক কাজ করবে। বুঝছেন বিষয়গুলা? ভাইয়া জি ভাই। আমি একটা ওয়েবসাইট দেখে কিভাবে বুঝবো যেটা পিএইচপি দিয়ে করা না ওয়ার্ডপ্রেস দিয়ে করা না আপনার এইচটিএমএল দিয়ে করা? সিকিউরিটি পারপাসে দেখা যাচ্ছে ওইটার বিভিন্ন প্রবলেম, বিভিন্ন ভার্সন চেঞ্জ, এগুলোর জন্য আরো বসায় রাখছে। কিন্তু আপনারা মনে করেন কি একটা সিম্পল ওয়েবসাইট, এখানে কি হয়েছে, ওই একবার করে ছেড়ে দিয়েছে, ওইটাই চলতেছে। অত সহজ না ওয়েবসাইট জিনিস, অত সহজ না। ফেসবুকের ব্যাকএন্ডে প্রচুর ডেভেলপার কাজ করে, তা কল্পনার বাইরে এগুলা। গুগলের কি, গুগলের তো খালি গুগলের কি একটা সিম্পল পেজ না সার্চের, আর কি? গুগলের কখনো ওয়েবসাইট দেখছেন? google.com দেখাবো? কেউ কখনো দেখছেন? জি ভাইয়া দেখান। দেখ, আজকে আমার গুগলের ওয়েবসাইটও দেখাতে হবে। কি কি সৌভাগ্য আমার। আমরা কি করি, এখানে লিখি না, না লিখে কি করি, কি করি বলেন তো? এখানে এসে লিখি, কি লিখি? google.com এখানে লিখি না? এরকম কয়জন করেন বলেন তো? কয়জন করেন বলেন? হ্যাঁ, এখানে লিখি না তো, উপরের ইউআরএল এ লিখি। আমি কেন বললাম, ওটার একটা কারণ আছে। অনেকেই লিখেন, বুঝতে পারেননি আমার কথা, আবার বলছি। ধরেন নিউ ট্যাবে গেলেন আপনি, সার্চ ইঞ্জিনে সেট করাই থাকে, তাহলে আবার লিখতে যাব কি? না, আমি তো ওইটা জানতে চাচ্ছি না। আপনি ধরেন নতুন ব্রাউজার ইনস্টল দিচ্ছেন, সবকিছু নতুন, আপনি ধরেন কোনো কিছু সার্চ করবেন, তো আপনি ধরেন আপনি ইউআরএল এ লিখেন, বা এটা অনেকে বুঝেই না যে ইউআরএল কি। ইউআরএল এ লিখা আর এই লিখা, দুইটার মধ্যে পার্থক্য কোথায়? অনেকে আপনারা টিউটোরিয়ালেও দেখবেন, আপনারা এমন দেখেন নাই, মানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্সই তো নাই দেখছি। এই যে google.com এরকম লিখেন না, লিখে গুগলে ঢুকে সার্চ করেন না? কেউ না এরকম? না সবসময় ওই তো ইউআরএল এই। না বলছেন না কেউ? আমি বলছি, লজ্জা পাচ্ছেন বলতে। বলেন, আপনাদের সারপ্রাইজ আছে তো, বলেন কি করেন। একজনও করেন না এরকম? আরে দাদা, হ্যাঁ, এটা সবাই তখন হয়তো বা ইউআরএল এ লিখে, তার জন্য না বলছি না না। না, যখন আমি নিজে ইন্টারনেট ব্যবহার করা শিখি, প্রথমের দিকে আমি ওখানে যে গুগলে গিয়ে আবার google.com মারতাম প্রথমের দিকে, আর কেবল ফোন পাইছি এরকম অবস্থা 2010-11। ওইটা না, আপনারা টিউটোরিয়ালে, অনেক টিউটোরিয়ালে দেখেন নাই, কেউ দেখেন নাই যে google.com লিখে সার্চ করে? জি ভাই, এরকম করে তো ভাই। কেন কেন করে, কেন করে? সেটা জানি না ভাই, কিন্তু আমরা তো ওভাবে করি না। আমরা তো মূলত আমরা ওই যেটা খুঁজি সেটাই লিখে দিই ডাইরেক্ট। আপনাদের আপনাদের কিউরিওসিটি কম, জানার আগ্রহ কম। অনেক টিউটোরিয়ালে আপনি, আচ্ছা, অনেক টিউটোরিয়ালে দেখবেন, অনেক বহু বাংলা 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 টিউটোরিয়ালে বাংলাদেশি কিছু ডেভেলপার আছে, লিখবে এইভাবে google.com, এরকম লিখবে google.com, লিখে কি করবে, এখানে সার্চ দিবে, সার্চ দিলাম, এখন দেখেন ইউআরএল এ কি আসছে, দেখেন তো। google.com https এখানে দেখেন google.com, তার মানে কি, এখন google.com এর ওয়েবসাইটে আমি ঢুকলাম। ওদের ধারণা হচ্ছে এখন আমি ওয়েবসাইটে ঢুকলাম, এখন
এখন আমি সার্চ করব গুগলে। গুগল ওয়েবসাইটে তো ঢুকছি, এখন এইমাত্র ঢুকলাম। ঢুকে এখন দেখেন গুগলের একটা লোগো, একটা এই যে সার্চ, সার্চের সার্চের একটা আইকন, এখানে সার্চের একটা ভয়েসের আইকন, গুগল সার্চ, আর এখানে কিছু ইয়ে লিখে দিছে। আর দেখা যাচ্ছে নিচে এই সেটিং, প্রাইভেসি, টার্মস কন্ডিশন এগুলো, আর শেষ। এটাই তো। যদি জিমেল লগ ইন থাকে তাহলে এরকম দেখাবে। এতটুকুই তো গুগলের পেজ, গুগলের ওয়েবসাইট। এর বাইরে কিছু আছে বলেন তো? এটা কিন্তু google.com, গুগলের ওয়েবসাইট, খেয়াল করছেন? জি ভাইয়া। পৃথিবীর মানে একটা সার্চ ইঞ্জিন, একটা ভালো মানের ওয়েবসাইট, বা এটা কিন্তু একটা ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন বলি, মানে যেখানে সার্চ করা হয়, কিন্তু এটাও কিন্তু একটা ওয়েবসাইট না? ওয়েবসাইটে কি থাকে প্রথমে? ডোমেইন হোস্টিং, এটারও তো এই যে গুগল নামে একটা ডোমেইন .com এক্সটেনশন, এটারও তো এই যে প্রোটোকল আছে, এটারও সার্ভার আছে। সবই তো একটা ওয়েবসাইটের মতোই। এখানে সার্চ করা যাচ্ছে। বিং ইউজ করছেন? বিং সার্চ ইঞ্জিন। বিং এ আপনি ঢুকবেন, তাহলে কি লিখবেন? bing.com আপনাকে লিখতে হবে না যে বিং এ সার্চ করতে হলে? এই ওয়েবসাইটে ঢুকছেন কখনো? কেউ ঢুকে নাই রে এরা। করেছি ভাইয়া, কিন্তু ওভাবে তারপর স্যার এই যে বিং এও বাংলাদেশে ঢুকছি যে স্যার, আছে ইয়াহুতেও। পিপিলিকা.com, বিং তো অনেক ব্রাউজার ডিফল্ট হিসেবে দেওয়াই এটাতে থাকে। একবার ঢুকেছিলাম। এটা কোথাকার? এটার আবার সার্চ করতে কাজ। বাংলাদেশে পিপিলিকা স্যার, বাংলাদেশের সার্চ ইঞ্জিন তো এটা, পিপিলিকা। এটা এটাতেও ঢুকছি স্যার। এটা কি? ইয়াহু। ইয়াহু, এটা স্যার ইয়াহু তো স্যার সার্চ ইঞ্জিন আছে না, ইয়াহু। তা আপনি যখন এখানে ইউআরএল এ লিখছেন, ইউআরএল এ যখন লিখছেন এই লেখাটা, আর আপনি এই google.com এ ঢুকে লিখা, দুইটার মধ্যে পার্থক্য কি জানেন? এটা বলতে হবে আপনাদের। মনে হচ্ছে স্যার পাগল হয়ে গেল নাকি? ইউআরএল এ তো ওই একই জিনিস, ইউআরএল এ লিখাও তো গুগলে, আমার এখানে লিখাও তো গুগল, একই তো জিনিস, তাই মনে হচ্ছে না? ইউআরএল এ যেটা থাকে দাদা, ওটা এক্সটেনশন, গুগলের এক্সটেনশন ইনক্লুড করা আছে। আর যেটা গুগল ওয়েবসাইটে গেলাম ওটা সরাসরি গুগলে চলে যাবে। আমি ওটা জানতে চাইনি, আমার প্রশ্নটা এখনো বুঝেন নাই। প্রশ্নটা বুঝতে হলে আরো কিছুদিন ক্লাস করেন, তারপরে বুঝবেন। বুঝতে পারছি আপনাদের দ্বারা এখন বোঝানো যাবে। প্রশ্নটাই বুঝেননি এখনো। আপনারা অনেক টিউটোরিয়ালে দেখবেন এরকম লিখে সার্চ করে অনেক তথ্য আপনি গুগল সার্চ ইঞ্জিনে পাবেন না, অনেক তথ্য পাবেন না, আপনি বিং এ গিয়ে সার্চ করে পাবেন ওই তথ্য, এবং ফার্স্ট পেজেই পাবেন। দেখা যাচ্ছে আপনি পিএসপি টিউটোরিয়াল দিয়ে করবেন, বা পিএসপি হচ্ছে টিউটোরিয়াল লিখে সার্চ করলেন, দেখেন W3 স্কুল প্রথমে আসছে, এখানে দেখেন তারপরে কি আসছে, টিউটোরিয়াল পয়েন্ট, এটা আসছে। তো এখানে দেখেন, এখানে আসলো সেম সেম জিনিসটাই, এটাই এই পিএসপি টিউটোরিয়ালই আমি গুগলে সার্চ করব, সেম একই জিনিস। W3 আসছে, টিউটোরিয়াল পয়েন্ট আসছে, তারপরে ভিডিও আসছে, ইউটিউবের ভিডিও আসছে, তারপরে কি phptpoint.com আসছে। এখানে খেয়াল করেন এখানে কি কি আসছে সার্চ ইঞ্জিনের রেজাল্টে, টিউটোরিয়াল পয়েন্ট, তারপরে আসছে পিএসপি নিজস্ব ওয়েবসাইট আসছে, তারপরে ভিডিও আসছে, তারপরে দেখেন টিউটোরিয়াল gpublic.com এটা আসছে, কিন্তু এখানে কি ওটা আসছিল পিএসপি পয়েন্ট, তারপরে জাভাটি পয়েন্ট, এরকম আসছে। তো দুইটার কি রেজাল্ট আলাদা হচ্ছে না? জি ভাইয়া। সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টটা কিন্তু আলাদা হচ্ছে। কিছু কিছু জিনিস আছে আপনি গুগলে সার্চ করে পাবেন না। এখন বলে অনেকে সবাই যে সব জিনিস গুগলে পাওয়া যায়, এমন কিছু জিনিস আছে যেটা আপনি গুগলে পাবেন না। গুগলের ডেটাবেজেই নাই ওই জিনিস, গুগল আপনাকে কিভাবে দেখাবে? এরা তো দেখাইছিলাম না এসইও তে
যে এদের সাথে কিভাবে লিংক আপ করতে হয়, মনে আছে? জি দাদা। এখন ধরেন ওখানে খালি গুগলের জন্য আমরা করছিলাম, আমরা কি বিং এ করছিলাম, আমরা কি ইয়াহুতে করছিলাম, তো অন্য কোনো সার্চ ইঞ্জিনে করছিলাম? করি নাই। তো আমার ওয়েবসাইট কেন ওখানে শো করবে? এদের ডাটাবেজে তো আমি দিই নাই। এখন কিছু কিছু ইনফরমেশন, কিছু তথ্য দেখা যাচ্ছে গুগলে পাবেন না, কিন্তু আপনি বিং এ গিয়ে সার্চ দেন, বিং এ পেয়ে যাবেন এবং ফার্স্ট পেজেই পাবেন। কিছু কিছু তথ্যগুলা মানে নিজে ট্রাই করে দেখবেন যে আসলে কোন জিনিসগুলা। আর এই ইউআরএল এ সার্চ করা আর এখানে সার্চ করা দুইটার মধ্যে google.com লিখে ঢোকা আর ইউআরএল থেকে ডিরেক্ট আমার এখানে পিএইচপি টিউটোরিয়াল, আমি এখানে সার্চ দিলাম, google.com অটোমেটিক নিয়ে নিল, সার্চ কুইরি করে এই যে কুইরি করলো পিএইচপি প্লাস টিউটোরিয়াল, এটা কুইরি করে এটা হচ্ছে ক্রমের একটা ইয়া। ইউআরএল বুঝেন? ইউআরএল এ কি লেখা থাকে এগুলো বুঝেন? এগুলা না ভাইয়া। ইউটিএফ-আই হচ্ছে আইটা কি, ফ্রম আই, ইউটিএফ-8 কেন ইউটিএফ-8 লেখা উঠলো, এখানে কেন আই লেখা উঠলো, এখানে সোর্স আইডি কেন ইকুয়াল টু ফ্রম লেখা উঠলো, বা এই আইডি গুলো আসলে এগুলো কি, বা এই যে প্রথম থেকে সার্চ হোয়াট কিউ ইকুয়াল টু পিএসপি প্লাস টিউটোরিয়াল কই থেকে আসলো, এগুলা সার্চ কুইরি বুঝেন? এটি কুইরি কুইরি চেঞ্জ করেও আপনারা ইয়ে করতে পারেন, মানে আপনার কুইরি চেঞ্জ করেও আপনি দেখতে পারেন যে আসলে এগুলো কি কাজ হয়। ধরেন আপনি লিখবেন পিএসপি, বলেন একটা ওয়ার্ড বলেন, কোনো ওয়ার্ডই আসে না আপনাদের? আজকে রেজাল্টটা কি লেখা শুরু করছে রায়হান? এখানে আমি কি লিখে সার্চ করছি? এখানে আমি কিন্তু চেঞ্জ করে দিলাম। কোথায়? আমি কি সার্চে চেঞ্জ করছি? আমি তো ইউআরএল এ চেঞ্জ করলাম। তাই করলাম কি না? পিএসপি না, জি ভাইয়া। আমি এইচটিএমএল দিলাম, আসলো এবং এটা রেজাল্ট দেখালো। জি। কি আমি ইউআরএল থেকে চেঞ্জ করে আমি সার্চ করতে পারছি না? এখানে এরকম এগুলো অনেক অ্যাডভান্স, এগুলো দেখা গেলে মাথা ঘুরবে আপনাদের। আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে ব্রেক নিব এখন 4:30 পর্যন্ত। 4:30 পর্যন্ত ব্রেক টাইম। আর আপনারা ব্রেক টাইমের পর জয়েন করবেন সবাই। এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন 3 মিনিটের মধ্যে। আপনারা প্রশ্ন করেন না কেন? কিউরিওসিটি জাগে না নাকি কোনো বিষয় নেই? এই যে আমি কিভাবে যেটা বোঝালেন ওটা একটু বলে দিলে ভালো হতো না? আপনার তো জানার ইচ্ছাই নাই, আমি অযথা কার সাথে বলছি? বলে জেনে আপনার কাজে লাগবে না, আপনার জেনে লাভ আছে, যখন জেনে কাজে লাগবে তখন জানবেন। এখন তো জানাইতে চাইলাম, আপনাদের কোনো আগ্রহই নাই দেখলাম। তখন তো আপনাকে নাও পেতে পারে। গুগল পাবেন, গুগল না পেলে বিং এ পাবেন, বিং এ না হলে ইয়াহু দিবেন, ইয়াহু না পেলে আমাদের বাংলাদেশের আছে সার্চ ইঞ্জিন পিপিলিকা। পিপিলিকা ছাড়া পিপিলিকা আরেকটা থেকে কিছু পাওয়া যায় না দাদা? ও জানা পিপিলিকার মতনই। কেন পাওয়া যায় না? এটাও তো আপনার কাছে প্রশ্ন। আপনার তো কেন পাওয়া যায় না? ওটা তো একটা সার্চ ইঞ্জিন, ওখানে কেন পাওয়া যায় না? বলেন কেন পাওয়া যায় না? ওটা কি ওদের দোষ? না না ভাইয়া, এখানে আমার ধারণা যে যারা ওয়েবসাইট করে তারা ওখানে ইনক্লুড করায় না, সবসময় গুগলকে প্রাধান্য দেয় বেশি।
ওদের অপটিমাইজেশনে দুর্বলতা আছে এবং ওদের সার্ভার গুগলের মতো অত বড় না, যে কারণে ওইরকম ওরা ওরকম ভাবে আপডেট করতে পারে না। আমরা অভ্যস্ত হচ্ছি গুগলে, আমরা বিং এ অভ্যস্ত না, ইয়াহুতে অভ্যস্ত না, পিপিলিকাতেও না। আমরা অভ্যস্ত বলতে গেলে গুগল। গুগল সার্চ ইঞ্জিন মানে অনেক দেখা যাবে অনেকের মধ্যে ওই সার্চ ইঞ্জিন বলতে ওই গুগলকে বোঝে। পৃথিবীতে একটাই সার্চ ইঞ্জিন ওদের কাছে, আর কোনো সার্চ ইঞ্জিনের কোনো ইঞ্জিনই নাই। অনেকে মনে করে ইঞ্জিন ইঞ্জিন মানে ওই ট্রাক্টরের ইঞ্জিনের মতো, এটা একটা ইঞ্জিন না ভাইয়া, ট্রেনের ইঞ্জিন। ও ট্রেনের ইঞ্জিন। গুগল হচ্ছে ইঞ্জিন আর বাদ বাকিগুলো হচ্ছে বডি, বগি। ওগুলো ছোট ইঞ্জিন, ওটা বড় ইঞ্জিন। আমাদের মধ্যে অনেক ধারণা যে ধরেন গুগলে যেটা পাওয়া যায় না সেটা আর কোথাও পাওয়া যাবে না। না, ওটা অনেকের মধ্যে ধারণা আছে, মানে অনেকের মধ্যে ধারণাটা আছে গুগল সার্চ দিয়েই শেষ, গুগলে পাওয়া যায় না আর কোথাও পাওয়া যাবে না। আমি কি বললাম, আমরা এখনো ওই মাতৃর ওই ভ্রূণের মধ্যেই আছি, এখনো বিকশিত হয়নি। এই জগৎটা এত বিশাল, এত বিশাল, ডিপ ওয়েব ডার্ক ওয়েবে তো যাইনি, ওগুলোতে গেলে তো আরো মাথা নষ্ট হয়ে যাবে। ওগুলো আবার কি জিনিস? ওখানে যাবেন ডার্ক ডিপ? ওখানে যাবো আসাদুজ্জামান ভাই? গেলে ভালো হতো ভাই, অনেক মজার জিনিস। ডিপ ওয়েব ডার্ক ওয়েবে যাবো? দাদা সিলেবাসে থাকলে যাবেন, না থাকলে নাই। সিলেবাসে তো এই সার্চ ইঞ্জিনও নাই, এতক্ষণ বলছেন না কেন এইগুলো কি? আপনার ইচ্ছা। আসাদুজ্জামান ভাই, আপনি মুখ খুলেন না তো, আপনি মুখে টেপ মারেন। সেক্ষেত্রে আপনার আসাদুজ্জামান ইচ্ছা ভাই, দাদা। আসাদুজ্জামান ভাই আপনি থামেন। এই শোনেন, আজকে না শনিবার, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস হয়নি। জি স্যার, আমারও পিএইচডি টু ওয়ার্ডপ্রেস না, ই-কমার্স বাদ আছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মানে আপনার নিউজ পোর্টাল, পোর্টফোলিও আর ই কমার্স, এই তিনটা, একটাও হয় নাই, এরকম কি আছেন? আমি আছি ভাইয়া। আর কেউ আছেন? আপনি আপনার সুবিধা মতো যে কোনো একজনের থেকে আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে সব জেনে নেবেন, কি কি ক্লাসে করানো হয়েছে, কি কি বিষয় নিয়ে কথা বলা হয়েছে, কি কি থিম, কি কি প্লাগইন, কিভাবে কি করতে হয়। আপনি ইনস্টল পর্যন্ত ছিলেন, তারপরে ছিলেন না এই জি জিনিসগুলো। ভাইয়া, পূর্বের ভিডিও দেখেছি, যে ভিডিওগুলো ডাউনলোড করেছিলাম ওগুলো দেখছি, ট্রাই করছি। দেখে নিজে ওয়েবসাইট, একটা ব্লগ ওয়েবসাইট প্রথমে বানাবেন, নিউজ পোর্টাল, তারপর একটা ই কমার্স করবেন, তারপরে এলিমেন্টর অথবা ডাব্লিউপি পেজ বেকারি দিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। এটা সবাই করবেন। এখন তো আমরা আর ওয়ার্ডপ্রেসে থাকবো না, ওয়ার্ডপ্রেসে অনেকদিন থাকলাম, এখন আমরা হচ্ছে ব্যাক এন্ডে চলে যাব। ব্যাক এন্ডে গেলে ওয়ার্ডপ্রেস নিয়ে আর কোনো কথাও হবে না, এগুলোর প্রজেক্ট এখানে এভাবে থেকে যাবে। এই কারণে যাদের এখনো ল্যাকিংস আছে, আজকের লাস্ট বলছি যে আপনারা এই জিনিসগুলো করে নেবেন। এই সুযোগ কিন্তু আর পাবেন না, এটা কখনোই করতে পারবেন না। এখন না করলে সময়ের কাজ, সময় না করলে কি হয় বলেন তো? সময় গেলে দুইটা ক্লাস হলো, এই দুইটা ক্লাসের ভিডিও কি পাওয়া যাবে? তাহলে একটু হ্যাঁ, সুবিধা। লিংক তো দেওয়া আছে, দেখবেন ওখানে আপডেট না মানে আমি বলছি যে নতুন যেটা গত দুই ক্লাস যেটা হলো, এটার লিংক তো ছিল না, পূর্বের গুলো দিয়েছিলেন। আপডেট করা আছে, দেখবেন আপডেট করা আছে, না করলেও আজকে রাত্রে করা আছে, আজকেরটা রাত্রে পাবেন। এগুলোর লিংক রাত্রে আপডেট করে দিই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিও করতেন খুব, ভিডিওতে এখন লিংক দিয়েছি, কয়জন দেখছেন ক্লাসের ভিডিও? হ্যাঁ, ওই এক্সেল কি আবার আপডেট হয়ে যাবে? ডাউনলোড করছি ওইটা যেটা না, আবার আপডেট লিংক মানে ডাউনলোড করতে হবে। ওই লিংকে আপডেট হবে, ওই লিংকেই অটো হয়ে যাবে। আমি অটো করে দিব আমার এখান থেকে, ড্রাইভ থেকে।
এখান থেকে আপডেট করে দিব, ওখানে অটো অ্যাড হয়ে যাবে। ও মানে আচ্ছা। ঢুকে ঢুকে দেখতে হবে, দেখে নিতে হবে। আপু আপনি যেটা আপডেট করেছেন সেটা কিন্তু আপনি যেটা ডাউনলোড করেছেন সেটা কিন্তু আপডেট হবে না। গ্রুপের পেজে ভাইয়া যেটা দিয়েছে সেটা আপডেট হবে। লিংকটা আপডেট হবে, ওই লিংকে লিংকে বারবার আমাকে তাহলে ডাউনলোড করতে হবে? ডাউনলোড করবেন কেন, আপনি ওখানে ক্লিক করে বা ওই লিংকটা কপি করে নিয়ে আপনার ওই এক্সেল শিটে নিয়ে যে পেস্ট করে দিবেন। ডাউনলোড করতে হবে না বারবার। যেটা আপডেট হচ্ছে সেই লিংকটা শুধু কপি করবেন, করে ওই লিংকটা আপনার এক্সেল শিটে নিয়ে যে পেস্ট করে দিবেন, হয়ে যাবে। জি। ভিডিও তো দেখেন নাই, ভিডিও কোনো সমস্যা দেখেছি থাকলে স্যার। হ্যাঁ দেখেছি ভাইয়া দেখেছি। ক্লাস ওয়াইজ দেওয়া আছে, ক্লাস ওয়াইজ ভিডিও দেওয়া আছে, কোন ডেটের, কোন ডে, কত নাম্বার ডে এর ক্লাস, এগুলো সব দেওয়া আছে, দেখবেন। এগুলো সমস্যা হলে ওগুলো দেখবেন, আর এগুলো লিংক অন্য কারোর সাথে শেয়ার করবেন না। এখন ওয়েবসাইট ফুল কমপ্লিট হয়েছে কয়জনের? এই 3টা প্রজেক্টই কমপ্লিট হয়েছে। দাদা ই কমার্সটা হয়েছে, আর ওই আগের প্রজেক্ট গুলো তো দেখাইছিলাম, ওগুলা মানে এখনো ফ্রেশ হয়নি। ফুল কমপ্লিট হয়েছে এরকম কেউ দাদা আছেন? সব হয়েছে। ওরে বাবা, আর কেউ? স্যার আমার হয়েছে, সম্পূর্ণ হয় নাই পোর্টফোলিও। আর বাকি সবাই কি করছেন? হয়েছে ভাইয়া। ভাইয়া একটা করছি, ওটা আবার থুই দিয়েছি, আবার আরেকটা করছি, এরকম। কালকে রাত্রেও 2টা করেছি। ই কমার্সটা কমপ্লিট হয়েছে। দেখে দিলে হবে না, যেটা ধরবেন ওটা করে শেষ করবেন। না ভাইয়া ওরকমই করছি, হয়তো বা ডিজাইন গুলো নিজের কাছে ভালো লাগছে না, আবার নতুন করে আরেকটা ডিজাইন করছি, এরকম। ওইটা করবেন কি, প্রথমে একটা ডিজাইন করবেন, ওইটা আপনার মানে ভালো লাগবে না, কিন্তু করবেন, করে নতুন করে ওইটা ভালো লাগে নাই, তাহলে আবার নতুন করে ইনস্টল করে আবার আরেকটা করবেন। তাহলে কি হবে, আগেরটাও থাকবে পরেরটাও থাকবে, তখন দুইটা কম্পেয়ার করে দেখবেন, যে দেখবেন কত ইমপ্রুভ হয়েছে আপনার। ভাইয়া সেটাই করছি ভাইয়া। ওইটা না করলে বুঝতে পারবেন না যে আপনার ইমপ্রুভ হচ্ছে না, ডিজাইন আসলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। মাইশা, আমাদের আরেক পিচ্চি ছিল না, ছোট্ট ছোট্ট করে কথা বলতো, আতিকা রহমান। হ্যাঁ, আমি কি ওয়েবসাইটটা একটু দেখাবো? না আমি দেখবো না, দেখার দিন শেষ। অনেক দেখছি, অনেকবার বলার পরেও আপনারা সব করেন না। যারা সব করছেন তাদেরটা দেখবো, তারা একটাও দেখবো না। যেদিন সব করবেন সেদিন এসে যখন বলবেন যে আমার সব আচ্ছা হয়েছে, ভাই, কাজ চলছে, আর 2টাও হয়ে যাবে। প্রজেক্ট কমপ্লিট, সেদিন দেখবো। কারণ আপনাদের এই প্রতিদিন এই আধা ভাঙ্গা ওয়েবসাইট দেখার জন্য প্রতিদিন ক্লাসে সময় নষ্ট তো করা যাবে না। এখন আমরা ডেভেলপ পার্টে ঢুকে গেলে কিন্তু আর সুযোগ পাবেন না, এগুলো দেখানোর কোনো সুযোগই পাবেন না, কাজ করারও তো মানে সুযোগ পাবেন না, এক্সট্রা কোনো টাইম পাবেন না। এই কারণে এগুলো বলি, যখন যে কাজ তখন টাইম দিবেন, একবার এই টাইমটা চলে গেলে আর পাবেন না। এখন ডেভেলপমেন্ট পার্টে ঢুকে যাব, পিএইচপি ধরবো, মাইএসকিউএল ধরবো, পিএইচপি প্রজেক্ট শুরু হয়ে যাবে আবার, কারণ পিএইচপি দিয়ে করতে হবে। তখন না পিএইচপি করবেন, না ওয়ার্ডপ্রেস, না আপনার ওই রেসপন্সিভ, কি বানাবেন আপনি, কোনোটাই হবে না। যাদের হয়েছে প্রেজেন্টেশন দিতে পারবেন, এগুলো কিন্তু মার্ক আছে, এগুলো যারা দিচ্ছেন না মাইনাস হবে কিন্তু। এটা আমি বলছিলাম যে 3টা প্রজেক্ট নিব, জমা নিব, ওইভাবে করবেন, কিন্তু আপনারা গুরুত্ব দেন না। এই যে গুরুত্ব দেন না, এটা কিন্তু আপনাদের ক্ষতি।
যারা গুরুত্ব দিয়ে করছেন তাদের জন্য বোনাস পয়েন্ট, যারা করেন নাই তাদের আর কি সমবেদনা তাদের জন্য। আজকে পিএসপিতে ঢুকবো। ইন্ট্রোডাকশন দিতে পারেন ভাইয়া। জি ভাইয়া, জান ভাইয়া। জি ভাইয়া। প্রিপেয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। না, আমার কাছে মনে হচ্ছে না প্রিপেয়ার। আপনারা কি করবেন? দাদা আপনি এত আস্তে কথা বলতেছেন কেন? একটু জোরে কথা বলেন। আপনার মাইক্রোফোনের সমস্যা। সাউন্ড বাড়ান আসাদুজ্জামান ভাই। আপনারা যেটা করবেন আজকে হচ্ছে ওয়েবসাইট ভিজিট করবেন, এটা আর হচ্ছে W3 স্কুল। W3 স্কুলের পিএসপি পার্ট আর হচ্ছে স্যাট একাডেমির পিএসপি পার্ট। পিএসপির এখানে দেখেন প্রথমে লেখা আছে কি ইনস্টল। ইনস্টল মানে কি? এখানে কি ইনস্টল করতে বলছে বলেন তো? জানেন না? না দেখেন তো এখানে কি কি ইনস্টল করতে বলছে। এগুলো আমরা ইনস্টল করে আসছি না দাদা? হ্যাঁ, জ্যাম তো ইনস্টল করে আসছি। সেটাই তো দেখাচ্ছি, দেখেন কি বলছে। এটা আমাদের করা কমপ্লিট, কিন্তু আমাদের প্রথমে এই হোম থেকে শুরু করে এখানে কি লেখা আছে, কি বলতেছে, কি বোঝাতে চাচ্ছে, এই জিনিসগুলো একবার পিএসপি আপনি কেন শিখবেন, এই জিনিসগুলো একবার শুধু রিডিং করবেন, দেখবেন আসলে কি লেখা আছে আর কি বোঝাতে চাইছে। এটা হচ্ছে থিওরিটিক্যাল, আপনারা দেখবেন। এই হোম ইনস্টল আমাদের র্যাম্প ইনস্টল কমপ্লিট। কিভাবে ইনস্টল করবেন এখানে লেখা আছে। তারপরে পিএসপি সিনট্যাক্স, আমরা যে জাভাস্ক্রিপ্টে সিনট্যাক্স লিখতাম, এরকম পিএসপি তো সিনট্যাক্স আছে। এই সিনট্যাক্সটা কি দেখেন, লেস দেন কোশ্চেন মার্ক চিহ্ন, তারপরে হচ্ছে পিএসপি, তারপরে কোশ্চেন মার্ক চিহ্ন, তারপরে আবার গ্রেটার দেন দিয়ে ক্লোজ। এটা হচ্ছে পিএসপির বেসিক সিনট্যাক্স। এটা আমরা যখন পিএসপিতে কোড করব, আমরা ঠিক যেমন ভাবে এইচটিএমএল লিখতাম, এইচটিএমএল শুরু এইচটিএমএল শেষ, ট্যাগ লিখতাম, এই ঠিক একই রকম এখানে হচ্ছে আপনার পিএসপি লেখার জন্য পিএসপি শুরু এবং এটা দিয়ে শেষ। ওপেনিং দেখেন, ওপেনিং হচ্ছে এটা, ক্লোজিং হচ্ছে এটা। প্রতিটা কোডের মধ্যে এটা দেখেন, এইচটিএমএল এর মধ্যে পিএসপি শুরু, পিএসপির কোড, পিএসপি শেষ। এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স। এগুলো আপনারা কি করবেন, এখন কিন্তু আমি পড়াচ্ছি না, দেখাচ্ছিও না। এগুলো কি করবেন, এগুলো দেখে আসবেন। কেউ যদি না দেখে আসেন তাকে কিন্তু ক্লাস থেকে বের করে দিব কালকে। আমি কিন্তু জিজ্ঞাসা করব কালকে, এই যে সিনট্যাক্স, ভেরিয়েবল, এগুলো ভেরিয়েবল বলতে কি বুঝেন। আমি শুধু বলছি শুধু পড়বেন। এখানে লিখা আছে ভ্যারিয়েবল হলো তথ্য জমা রাখার পাত্র বা কন্টেনার। এতটুকু তো পড়লে বুঝবেন যে ভ্যারিয়েবলটা কি, কন্টেনার। এতটুকু তো মনে থাকবে। কন্টেনার কি, কন্টেনারের মধ্যে কি থাকে, পাত্রের মধ্যে কি থাকে, বিভিন্ন ম্যাটেরিয়াল, বিভিন্ন জিনিস থাকে। তো ঠিক তেমন ভাবে এটা ভেরিয়েবল মধ্যে কিছু স্ট্রিং থাকবে, ইন্টিজার টাইপ ডেটা থাকবে। এটাই হচ্ছে কন্টেনারের মধ্যে বিভিন্ন জিনিস থাকবে, যেটা হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে। এই জিনিসগুলো আপনারা এখানে ডিটেইল সব লেখা আছে, ভ্যারিয়েবলে কি করে আউটপুট নিতে হয়। এখানে এই জিনিসগুলো লোকাল, গ্লোবাল ভেরিয়েবল, এগুলো সব দেখে আসবেন, শুধু পড়বেন রিডিং। পিএসপি ইকো অথবা প্রিন্ট করার জন্য কি ইউজ করি, ইকো। কোনো কোনো আউটপুট নিয়ে আসার জন্য আমরা কি ইউজ করি, ইকোটা কিভাবে লিখছি, কেন লিখছি, কার মধ্যে লিখছি, ইকো না লিখে আমরা প্রিন্ট কেন লিখছি না। এই জিনিসগুলো আপনারা শুধু পড়বেন,
ডেটা টাইপ সম্পর্কে আমরা অনেক দেখছি, যে বুলিয়ান ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট, ডবল, এগুলো অনেক অনেক ডেটা টাইপ, এগুলো আমরা দেখছি। দেখেন এগুলো কিন্তু এর আগে দেখে আসছে, যে ফ্লোট, দশমিক সংখ্যা, এগুলো কিন্তু আমরা এর আগে দেখছি। এরপরে কি আছে দেখেন, এরপরে কনস্ট্যান্টটা এখন দরকার নাই, দেখতে পারেন। তারপরে হচ্ছে অপারেটর। আমরা অপারেটর নিয়ে অনেক ক্লাসও করেছি, অপারেটর নিয়ে অনেক কিছু বলা আছে। এই যে অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো দেখাইছি না, ডিটেল শিখাইছি না এগুলা? জি স্যার শিখেছিলাম। যেগুলো বললাম এগুলো কিন্তু সব শিখাইছি, এগুলো সব দেখাইছি। এই যে ভ্যারিয়েবল কি, ডেটা টাইপ গুলা, অপারেটর, ফাংশন কি, ফাংশন কি, এই জিনিসগুলো কিন্তু সব সব কিছুই দেখাইছি। এই ফাংশন পর্যন্ত আপনারা এই প্রথমে এই পর্যন্ত দেখে আসবেন, তাহলে কি হবে, এই পার্টটুকু শুধু দেখে আসবেন বলতেছি। আর এখানে দেখবেন, আপনার এখানে দেখতে সমস্যা হলে এখানে দেখবেন, এখানেও দেখেন সেম একই জিনিস, ভেরিয়েবল, ডেটা টাইপ, স্ট্রিং, তারপরে অপারেটর, এগুলো এখানেও আছে। এখন দেখেন এখানে কিছু কন্ট্রোল স্টেটমেন্ট আছে, ইফ ইলস, সুইচ, হোয়াইল লুপ, ডু লুপ, ফর লুপ, এই জিনিসগুলা, এই স্টেটমেন্টগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। তারপরে যে অ্যারেটাও আমরা দেখে আসছি না, অ্যারেটা কি, খুব ভালোভাবে অ্যারে বোঝাইছিলাম। কিন্তু অ্যারের ইন্ডেক্স শুরু হয় কত থেকে বলেন তো? 0 থেকে। দাদা শূন্য এবং শূন্য থেকে 0 থেকে। এবং এক। এরপরে দেখেন পিএসপি অ্যাডভান্সের কি কি আছে, যে তারিখ, সময়, পিএসপি ইনক্লুড, ফাইল হ্যান্ডলিং, এই যে ফাইল খোলা, আপলোড, কুকি সেশন, এই জিনিসগুলো আমরা অ্যাডভান্সে শিখবো। তারপরে কি শিখবো, ফর্ম হ্যান্ডলিং, আমরা যে ফর্ম ডিজাইন করছিলাম, এই ফর্মের ভ্যালিডেশন করব, ফর্মটাকে কি করে ভ্যালিডেট করতে হয়, আমরা যে ডাটাটা ইনপুট দিচ্ছি এই ডাটাটা তো আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে হবে, বা আমাদের ডেটাবেসে ইনপুট করতে হবে। সেটা ইনসার্ট করব কি করে, এই যে মাইএসকিউএল ইউজ করে, যে মাইএসকিউএল ডেটাবেসটা কি, যে দেখেন মাইএসকিউএল ডেটাবেসটা কি, এখানে ডিটেইলস বলা আছে যে মাইএসকিউএল ডেটাবেসটা কি, কিভাবে কাজ করে। এরপরে ডেটাবেসের পর কি, ডেটাবেস কিভাবে কানেক্ট করতে হয়, ডেটাবেস কি করে তৈরি করতে হয়। আমরা তো পিএসপি মাইঅ্যাডমিনে গিয়ে ডিরেক্ট ডেটাবেস নেম দিয়ে ক্রিয়েট করলাম, কিন্তু কোড করে কি করে ক্রিয়েট করা যায়, কি করে টেবিল তৈরি করা যায়, ইনসার্ট, তারপরে বিভিন্ন আইডি, তারপরে এটার সিলেক্ট করা, আপডেট করা, ডিলিট করা, বিভিন্ন তথ্য, মানে ডেটাবেসের ডেটাগুলা আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, সিলেক্ট করতে হয়, এই জিনিসগুলো কি করে করে, এগুলো আমরা মাইএসকিউএল ডেটাবেসে শিখবো। এরপরে এক্সএমএল এটা লাগবে না। এরপরে অ্যাজাক্সটা অ্যাডভান্সের কাজ। এরপর ওওপিটাও অ্যাডভান্স, ওওপিটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা যে ক্লাস বলেছিলাম না, যে ক্লাস অবজেক্ট তৈরি, ক্লাস তৈরি, মেথড, অ্যাক্সেস মডিফায়ার, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এগুলো। তারপর ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মেথড, এই জিনিসগুলো আমরা ওওপি তে শিখবো। ওওপি শেখার পরে আমাদের এখানে পিএসপি শেষ। এটা শিখতে আমাদের কতদিন লাগবে বলেন? এই একটা পার্ট, এটা ধরেন আমরা শিখে আসছি। আমি বলছিলাম যে আমরা পিএসপি তে যখন যাব তখন দেখবেন এই জিনিসগুলাই আমরা পিএসপি তে আবার দেখব, এবং দেখিয়েও দিয়েছিলাম যে এখান থেকে যে এই জিনিসগুলো কিন্তু আমরা আবার দেখব। এটা একটা পার্ট, কন্ট্রোল স্টেটমেন্ট একটা পার্ট, অ্যারে এবং স্ট্রিং একটা পার্ট, পিএসপি অ্যাডভান্সের কিছু কাজ আছে, এই কাজ, পিএসপি ফর্ম, আর হচ্ছে মাইএসকিউএল ডেটাবেস, এই তো কাজ। এই কাজ দিয়ে আপনারা যে কোনো ওয়েবসাইটে ডেটাবেসের কাজ করতে পারবেন, এবং পিএসপি দিয়ে একটা ওয়েবসাইট কি করে বানাতে হয় সেটাও করতে পারবেন। এখান থেকে আপনাদের কাজ হবে আজকে, যাদের প্রজেক্ট কমপ্লিট হয় নাই তারা কমপ্লিট করবেন, যারা যদি না করেন তাদেরকে ওই ওয়ার্ডপ্রেসে দেখিয়ে দেবো। আমি তো ওই পিএসপি তে নিয়ে যাবো না, কারণ আমরা ওয়ার্ডপ্রেস একটা সিম্পল একটা জিনিস, এটাই করছেন না, আপনি পারছেন সেটা আমি দেখবো আপনার আউটপুট দেখে। আপনি করেননি মানে আপনি পারেন না, তাই করছেন না। যদি পারতেন তাহলে অবশ্যই করতেন, করে দেখাতে হবে আমাকে। যারা দেখাবে তাদেরকে পিএসপি তে নিয়ে যাব,
যারা দেখাবেন না তাদেরকে ওয়ার্ডপ্রেসে ওভাবে রেখে দিব কিন্তু। আর ক্লাসে যদি এগুলো পড়ে না আসেন, আমি কালকে জিজ্ঞাসা করব যে আসলে আপনাদের তো বললি না, মানে কোনোদিন এক্সামও নিই না, প্রশ্ন করি না, এজন্য মানে যে যার ইচ্ছা মতো শুরু করে দিয়েছেন, কোনো পড়াশোনা নাই, কিচ্ছু নাই। এই সেক্টরটা অনেক পড়াশোনা করতে হয়, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয়, কিন্তু আপনারা তো কিছুই পারেন না। যা শিখায় অতটুকুই ভালো করে শিখেন না, আবার পড়াশোনা এক্সট্রা কি দরকার? পারবেন না, কাজ করতে পারবেন না, আর আটকে যাবেন। কাজ করতে যে এমন কিছু জিনিস ওয়ার্ডের সাথে পরিচিত হবেন, তখন আটকে যাবেন। এই জন্য পড়াশোনা করতে হবে প্রচুর। ইনপুট সোর্স দেখিয়ে দিই, এই সোর্সটুকুই পড়েন, এই বেসিক জিনিসগুলাই পড়ে আসেন, দেখেন অনেক উপকার হবে। কিন্তু সেটাই তো করেন না। এখানে এই প্রথম পার্টটুকু দেখে আসবেন, এখান থেকে বিভিন্ন প্রশ্ন করবো, এগুলো অ্যান্সার দিতে হবে, কারণ এগুলো আমি অলরেডি শিখাইছি আপনাদের। এগুলোর কোনো কোডিংও ধরবো না, কোনো কোডও করতে দিব না, এগুলো থিওরিটিক্যাল পড়ে আসবেন। আর যাদের আইসিটি বই থেকে সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা দেখে আসবেন, এটা আগের কাজ ছিল। আগে একবার বলেছিলাম না যে সি প্রোগ্রামিং করে আসতে, কয়জন দেখছিলেন সি প্রোগ্রামিং আইসিটি বইয়ে? বই থেকে দেখিনি, ওয়েবসাইট থেকে দেখেছিলাম ভাইয়া। দেখছিলাম না দাদা, বই সাথে আছে। দেখেছিলাম স্যার। বই থেকে দেখবেন ওখানে কি কি লেখা ছিল, ওখানে বেসিক কিছু জিনিস লেখা ছিল। আরো কিছু বইয়ের নাম বলছিলাম, প্রোগ্রামিং অ্যান্সার সি প্রোগ্রামিং এর কিছু বই আছে। এই বইগুলো থেকে থিওরিটিক্যাল কিছু বিষয় থাকে, এই জিনিসগুলোতে থিওরিটিক্যাল একটু বুঝতে হয়, না হলে কোডিং এ ডিরেক্ট চলে গেলে একটু সমস্যা হবে আপনাদের বুঝতে। অনেকে দেখবেন ডিরেক্ট কোডিং করতে শুরু করে দেয়, ইকো ইকো লিখো, ইকোর মধ্যে স্ট্রিং সংখ্যা লিখো, আর ওটা চলে আসবে, শেষ। এখন ইকো কেন লিখলাম, আর ওর মধ্যে সংখ্যাটাই যে লিখলাম, সেটা কি লিখলাম, স্ট্রিং, ইন্টিজার, কি ধরনের ডাটা টাইপ, কেন লিখলাম, ওটা কিভাবে আউটপুট নিয়ে আসলো, এগুলো থিওরিতে ডিটেলস লেখা থাকে। এই জিনিসগুলো সবাই পড়ে আসবেন। এগুলো পড়ে না আসলে কিন্তু ক্লাস থেকে সত্যি কালকে লিভ দিয়ে দিব। গ্রুপ থেকে যেরকম ভাবে যারা অ্যাক্টিভ না দেখছেন, সেদিন তাদেরকে কিন্তু আর ইন করায়নি, সবাইকে ব্লক করা আছে, আপনাদের সামনে ব্লক করে দিয়েছিলাম। তাদেরকে আর কখনোই গ্রুপে ঢোকাবো না, কারণ তাদের গ্রুপের দরকার নাই। আর আজ থেকে সবাই আবার গ্রুপে পোস্ট করবেন এই পিএসপি নিয়ে কি জানেন, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তারা এগুলো সম্পর্কে ভালো নলেজ আছে, তারা কি করবেন, গ্রুপে এগুলো সম্পর্কে লিখে পোস্ট করবেন। ডেটা টাইপ কি, ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল বলতে কি বোঝে, ফাংশন কি, এই জিনিসগুলো লিখবেন, বাংলায় লিখবেন। আমি যেমন ভাবে লিখছিলাম না অপারেটর গুলো নিয়ে, মনে আছে অপারেটর? কি ভাইয়া? জি স্যার। অপারেটর ডিটেইলস যেমন ভাবে লিখছিলাম, এরকম আপনারা ওই অপারেটর নিয়ে আপনাদের মতো করে আপনারা লিখবেন। যে কয়েকটা টপিকসের নাম বললাম, এই কয়েকটা টপিকস নিয়ে আপনারা গ্রুপে নিয়মিত লিখবেন আবার আজ থেকে। ওয়ার্ডপ্রেস নিয়ে তো কেউ লেখেন নাই, ওয়ার্ডপ্রেসের যে এলিমেন্টর প্লাগইন ইউজ করলেন, ওটার কি কি কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো সম্পর্কে আজকে লিখবেন। প্রথমত কাজ হবে ওয়ার্ডপ্রেস যাদের কমপ্লিট হয় নাই কমপ্লিট করবেন, ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটা পোস্ট করবেন, ডিটেলস ওয়ার্ডপ্রেস নিয়ে, ফুল ওয়ার্ডপ্রেস ক্লাস নিয়ে। এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজের জন্য আমি এত চাপ দিই নাই পোস্টে, কিন্তু আজ থেকে কাজ শেষ যেহেতু, অনেক প্রজেক্ট করেছেন, অনেক ভালো কাজ করছেন, খুব এক্সাইটেড, এখন আপনারা ওইটা নিয়ে পোস্ট করবেন। এবং পিএসপি যতটুকু দিলাম এতটুকু পড়ে কি বুঝলেন ওইটা লিখে পোস্ট করবেন। আর যারা অলরেডি জানেন তারাও লিখে পোস্ট করবেন। এখন থেকে প্রতিটা ক্লাসের আবার রেগুলার পোস্ট করতে হবে। যারা পোস্ট করবেন না, গ্রুপে অ্যাক্টিভ থাকবেন না, তাদেরকে কিন্তু ব্লক করে দিব ডিরেক্ট গ্রুপ থেকে। কোনো ইনফরমেশনও পাবেন না, কোনো ক্লাস রিলেটেড যত ইনফরমেশন সব কিন্তু গ্রুপে দেওয়া হবে, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। আপনাকে কখনো ফোন দিয়েও জানানো হবে না, সব ইনফরমেশন গ্রুপে ফলো করবেন, সব পেয়ে যাবেন। এখন অনলাইনের যুগ, এখন ওই ফোন দিয়ে ডাকার আর সময় নাই। ফোন দিয়ে আমি বলবো শাহিন ভাই আপনি ক্লাসে আসেন, শাহিন ভাই আপনার হচ্ছে এই সমস্যা, কোনো দরকার নাই। অনলাইনে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, গ্রুপে থাকবেন, তাহলে হবে। কারো সমস্যা হলে গ্রুপে পোস্ট করবেন, ডিরেক্ট আমাকে মেসেঞ্জারে নক দেওয়ার দরকার নাই, গ্রুপে পোস্ট করবেন।
কোনো সমস্যা হলে দেখি আমার মেসেঞ্জার ভর্তি নক। গ্রুপে তো বলি কোনো সমস্যা হলে আগে গ্রুপে পোস্ট করবেন, নিজে গুগল সার্চ করবেন, দেন কেউ না পারলে তখন আমাকে নক করবেন। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। বুঝেন ঠিকই, বুঝেন ঠিকই, কিন্তু করেন না, এটা হচ্ছে সমস্যা। এত বলার পরও করেন না, করলে যে নিজের উপকার হয় সেটাও বুঝেন, কিন্তু করেন না। তা আমার কথা মতো, আমার কথাই কি কোনো রং কনসেপ্ট আপনাদের ভুল কিছু মনে হয় যে এগুলো করে লাভ হয় না বা অযথা মূল্যহীন সময় নষ্ট? না ভাইয়া। না স্যার, সবই তো আমাদের ভালোর জন্য। নিজের ভালো তো বুঝেন না, পাগলেও তো বুঝেন নিজের ভালো। পাগল, বড় পাগল হতে হবে আপনাদের, ভাবো ঘুরে পাগল না, হচ্ছে বড় পাগল। কিউরিওসিটি রাখতে হবে মনে, কিউরিওসিটি থাকতে হয়, জানার ইচ্ছা থাকতে হয়। একটা বিষয় নিয়ে বললাম, যতটুকুই বললাম, আমি হয়তো অ্যাডভান্সে অনেক কিছু না জিজ্ঞাসা করতে বলি, কিন্তু তারপরেও এর মধ্যেও কিছু জিনিস রেখে দিই, বলি না, কিন্তু আপনারা কেউ প্রশ্নই করেন না। মানে প্রশ্ন না করলে দেখা যাচ্ছে প্রশ্ন প্রবলেম আছে, কোনো প্রশ্ন আছে, কোনো কিছু নাই, পরে গিয়ে আবার আমাকে নিজে থেকেই বলে দিতে হয়। কেন প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগলে প্রশ্ন করতে হবে না? কেউ থাকে আসাদুজ্জামানের আশায়, ও কখন প্রশ্ন করবে তারপরে অ্যান্সার দিবে। ও তো করবেই, আছে তো একজন আমাদের প্রবলেম ব্যাংক। এই কারণে সবাই যেটা না বুঝবেন প্রশ্ন করবেন, আর গুগলে সার্চ করবেন, আর যেভাবে বললাম থিওরিটিক্যাল এই জিনিসগুলো সবাই হচ্ছে আগে পড়ে আসবেন। এগুলো না পড়লে এখন হুট করে আমি দেখাইতে লাগলে ওই জাভাস্ক্রিপ্টে যেমন হয়েছিল না, যে সবার মাথার উপর দিয়ে গিয়েছিল, অনেকে বুঝতে পারেন নাই, ওই রকম হবে আবারও। এই কারণে এগুলো আপনাদের পড়তে হবে। পড়ার রিসোর্সও দিয়ে দিলাম, কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন সব বলে দিয়েছি। কারো কোনো সমস্যা আছে এখনো বুঝতে? না ভাইয়া। বলেন যে এত কাজ দিচ্ছেন, সময় কখন কখন করবো? নাহিয়া ইসলাম, জি ভাইয়া। তার পারফরমেন্স তো লো। জি। ক্লাস পারফরমেন্স হ্যাঁ। দেওয়ার হবে না, শেষ। আপনার আপনার দৌড় শেষ। কেন ভাইয়া? এমএসটি আলজা উনি তো আগে থেকেই মানে নির্ঘুম। আমাকে দিয়ে কেন হবে না? আপনি নিজেই ভেবে দেখবেন, সারা রাত ভাববেন কেন এই কথা বললো। ঠিক আছে ভাইয়া। ভাইয়া বললেন, আমি তো হচ্ছে আগে থেকেই লেজি, একটু একটু আস্তে আস্তে করছি। আপনাকে তো আমি সোজা বানাইতে পারলাম না, আপনি তো বাঁকাই থেকে গেলেন। কেন ভাইয়া সোজা বানাতে পারলাম না? না বাঁকা থেকে গেলাম না, করছি তো, আস্তে আস্তে করছি। মার্কেট প্লেস নিয়ে কারো কোনো ইয়ে আছে যে আপনার মার্কেট প্লেসে কি অবস্থা, ডলার ইনকাম কবে করবো? আর ডলার ইনকাম করতে পারছি না, ভালো লাগছে না। আচ্ছা দাদা, ওই যে মাস্টার কার্ড কিভাবে বানাবো? মাস্টার কার্ড বানাবেন? মানে বানানো মানে এটা কিভাবে কালেক্ট করে আর কি? ওটা অর্ডার করতে হয়, মাস্টার অর্ডার বা কি মাস্টার কার্ড নেবেন সেটা অর্ডার করতে হয়। মানে কিরকম, আমি ধরে নেন সাপোজ আমার পেপাল আছে, তো পেপাল তো বাংলাদেশের নাম্বার দিয়ে নাই, আমার মানে বাইরের নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্ট খোলা আছে। তো পেপাল আছে, পেওনিয়ার আছে। আমি এখন ওইটাকে আমি ধরে নেন যে ডিবিবিএল এর ইয়াতে ঢুকাবো, এটা একটা। আরেকটা আছে যে পেওনিয়ারের মাস্টার কার্ড পাওয়া যায়, ওইটার সিস্টেমটা কি? কেউ না, ওয়েবসাইট থেকে আপনি অর্ডার দিবেন,
পেওনারে ডিরেক্ট মাস্টার কার্ড দিয়ে দিবে, দিয়ে আপনি যেখান থেকে ডলার নেবেন ডলারটা পেওনারে ঢোকাবেন, পেওনার থেকে তারপরে ডিবিবিএল এ লোকাল ট্রান্সফার দিবেন। পেওনিয়ার থেকে সরাসরি আবার ডিবিবিএল এ ট্রান্সফার করবে। কিন্তু freelancer.com এ দেখলাম যে ওখানে পেওনিয়ার নাই। ওখান থেকে ডিরেক্ট ট্রান্সফার দেওয়া যায়, অথবা পেপালে নেবেন। পেপাল থেকে ডিরেক্ট ট্রান্সফার করা যায় না পেওনিয়ার? ওইটা অনলাইন মার্কেট প্লেসে আসলে ওটা ডিটেলস বলবো, এখনো মার্কেট প্লেসে তো ঢুকি নাই। আচ্ছা, ওইটা আপনার ডিরেক্ট পেপালে নেওয়া যায়, পেপাল থেকে আপনি পেপালে দিবেন, কোথায় দিবেন, ওটা ডলার বিক্রি করতে হয় এইভাবে। আর আরেকটা সিস্টেম হচ্ছে আপনার ওই ডিরেক্ট ব্যাংকে, অনেক ব্যাংকে আপনি দিতে পারেন, কিন্তু ফাইবার বা আপওয়ার্ক এগুলো থেকে আপনি পেওনারে নিতে হবে আগে, পেওনার মাস্টার কার্ডে, দেন পেওনার থেকে লোকাল ব্যাংকে ট্রান্সফার দিতে হয়, তার আগে হবে না। কিন্তু দাদা আমার তো ধরে নেন যে পেওনার পেপাল অ্যাকাউন্টটা লিগ্যাল না, মানে যে নাম্বার থেকে খোলা ওটা আমার না, ওটা একটা ধরে নেন যে গুগল থেকে নেওয়া নাম্বার দিয়ে খোলা, তখন পরে প্রবলেম হবে না ওইটাতে? লিগালি করা যায় তো, পেপাল বাংলাদেশে তো করা যায়, আমারই তো আছে। পেপাল বাংলাদেশে করা যায়, কিন্তু বাংলাদেশের নাম্বার তো নেয় না পেপাল। আমার নাম্বারে কোড আসে পেপালে, আমার নাম্বারে। আচ্ছা আচ্ছা, ওটা অন্য কোনো সিস্টেম আছে মনে হয় নাকি? সিস্টেম আছে, সবেরই সিস্টেম আছে, সব কিছুই করা যায়। বুঝতে পারছি। আসাদ ভাই কার্ড লাগবে না আপনার? আরিফ আঞ্জুম ভাই কার্ড নিয়ে দেখেন, ওনার ডলার ঢোকানো লাগবে, কার্ড নিয়ে টেনশন। কি জানো একদিন সেদিন বললো যে এই কার্ড এগুলো কি আপনি করে দিবেন না সব, মানে সবার নামে একটা একটা করে কার্ড করে দিবেন, কার্ড করে নিবেন না সবাই? সব ফ্রি, ডলার সব ফ্রি সার্ভিস হবে। কার্ডও সব করে, ফ্রি মাস্টার সার্ভিস, কার্ডও করে দিয়েন, মাস্টার কার্ডও করে দিয়েন, দুই একটা ভিসা কার্ডও দিয়েন। আর পেপালও পারলে দিব, ওই যে পেপাল পেপাল তো ওটা থাকবে, পেপাল পেনিওর এই দুইটা তো থাকবে। তার সাথে একটু পারলে একটু ইকবাল ভাই যেহেতু আছে, ওই ডিবিবিএল এর নেক্সাস, প্লাটিনাম, ওই ভিসা, এই ধরনের কিছু কার্ড। আর আমি আর আমায় যদি বলেন আমি হয়তো কিছু কার্ডের সাপ্লাই দিতে পারবো। পূবালী ব্যাংকের, হ্যাঁ ওটা তো বুস্টের জন্য কাজ করবে, দেখা যাচ্ছে বুস্ট ছাড়া তো ওরা কিছুই করতে পারবে না। ওগুলা কার্ড তো ওরা তো ওইগুলা কার্ড ইউজ করে টাকা ডলার নিতে পারবে না, কার্ড করে কি করবে? ডলার নেওয়ার জন্য হয় পেপাল না হলে পেওনার, দুইটা লাগবে। এই দুইটাই তো মেন। ওখান থেকে না পেনিওর থেকে আপনি যদি মনে করেন ওই ডিবিবিএল মাস্টার কার্ড অথবা এই পূবালী ব্যাংক বলেন আর যে অগ্রণী ব্যাংক বলেন, এদিকে ট্রান্সফার করলে তো টাকা কম কাটবে, সেক্ষেত্রে তাদের ওটা একটা সুবিধা হবে না, তারা সবখান থেকে টাকা উঠাইতে পারবে। এত সুবিধা দিয়ে নিবেন না এখন? হ্যাঁ, সব এই সুবিধাগুলো তো দিতে হবে দাদা, আপনি যে কি বলেন, সুবিধা দিতে হবে না? ব্যাংক নিয়ে বসছি। আসাদুজ্জামান ভাই, আমার টাকা পয়সা যদি আসে আমি আপনার এখানে দিব, আপনি আমাকে একটু কষ্ট করে আমার বাসায় দিয়ে যান। অবশ্যই, কেন নয় ভাই, কেন নয়? ওইটা দিবে না ভাই, ওইটা দিবে না, টাকা আসলে ওইটা দিবে। টাকা আসলে বলবে ভাই করে দেন, আমার $5,000 আটকে আছে, তুলতে উইথড্র দিতে পারছি না, মাথা এমনিতেই নষ্ট হয়ে যাবে। দেখা 2-4টা কাজ করে দেখা যাচ্ছে $1,000 জমে গেছে, ভাই $1,000 আমার আটকে আছে, আমার কার্ড লাগবেই ভাই, যে করেই হোক। তখন আর বলবে না ভাই করে দেন, ভাই কিভাবে সিস্টেমটা বলেন। আমার যে সিস্টেম জানতে ওখানে ব্যাক এন্ডে কত কিছু গিয়েছে সেটা তো সে বুঝবে না, যে কিছু সিস্টেম আছে। কি ভাইয়া? আসাদ ভাই বুঝছেন, ডলার দাদা নিবেন, আপনার ডলার কথা আমি ক্লিয়ারলি বুঝতেছি না, আমার মানে খুব স্লো শোনা যাচ্ছে, আস্তে শোনা যাচ্ছে। আপনি ডলার নিবেন আর ডলার খরচ করবেন না, তা তো হবে না। $1,000 তুলতে আগে ওরকম $200-500 খরচ করেন, করে তারপরে চিন্তা ভাবনা করেন। ইকবাল ভাই কই? ইকবাল ভাই দাদা আমার লাগবে না। ব্যাংকের লোক কই?
শাহিন ভাইয়া ভাই শোনেন, ভাইয়া শাহিন তাহলে ভাই জি ওই এদেরকে ওই মানে মানি যে আমাদের পকেটে ঢুকে বা এই যে হ্যান্ড টু হ্যান্ড ওভার হয় একটা হ্যান্ড থেকে আরেকটা হাত, জি ভাইয়া এটার সিস্টেম বা এটার ইয়াটা লজিকটা এদের বোঝান তো একটু, এখনো কিন্তু বুঝে নাই কেউ। ওই যে আসাদুজ্জামান ভাই বললো না, আপনি যেটা বললেন 200 বা $500 খরচ করতে হবে $1000 বাহির করতে হইলে, আসাদুজ্জামান ভাই বলবে দাদা আমার ডলার আমার অ্যাকাউন্টে থাক, আমি খরচও করবো না বাইরেও করবো না, ওটা থাক জমুক পরে বাইর করবো। আমি ওটা সিস্টেম যে করে হোক যেভাবে হোক আমি জানবো, যে করেই হোক সিস্টেম বের করেই ছাড়বো, কাউকে না কাউকে তো পাবো সিস্টেম গুলা কারো কাছ থেকে, তাকে 2 কাপ চা খাইয়ে দিব, দিয়ে আমি সিস্টেমটা জেনে নিব টপ দিয়ে। এত আসাদুজ্জামান ভাই যদি এই কথা চিন্তা করে থাকে তাহলে ওনার $1000 বাহির হবে না, ওই যে যাকে টোপ দিবে 2 কাপ চায়ের উনি দেখাচ্ছে ওনার অ্যাকাউন্টে ওই ডলার নিয়ে নেবে, পরে আপনি ঘুরেন আমার পিছে পিছে। তখন বলবে মার্কেট প্লেস কি 2 নাম্বার মার্কেট প্লেস, সব ডলার দেয় না, কি আমার ব্যাংকে ট্রান্সফার দিলাম ডলার ঢোকে নাই, কি একটা অবস্থা, সব ভুয়া, অনলাইন জগৎটাই ভুয়া, ভুয়া জগৎ, ডলার টলার কিছু আসে না। আবার অনেকে বলবে, শাহিন ভাই বলবে আসাদ ভাই আমাকে 5000 টাকা দেন ভাই, আমি আপনার যত কিছু লাগে সব করে দেবো। দেখা যাচ্ছে ওর নামে অ্যাকাউন্ট সব ভেরিফিকেশন করে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, প্ল্যান চালা দেখা যাচ্ছে একদিন পিন আউট, আপনার পিন সব পাসওয়ার্ড আছে তাও নিজের নামে করে আপনার টাকা পয়সা সব উধাও, খোঁজই নাই। শোনেন রিয়েল এক্সপিরিয়েন্স বলি, পেপালের এমন হয়েছে এরকম আপনারা অনেক ঠকবেন, জীবনে না ঠকলে মানুষ ঠকতেই তো চালাক হয়, চালাক কখনো একদিনে হয় না। আপনি যে শাহিন ভাই এত চালাক হয়েছেন, ইকবাল ভাই যে এই পর্যায়ে আসছেন, একদিনে কিন্তু আসেন নাই, জীবনে অনেক ঠকছেন, ঠকতে শিখতে আপনি এই পর্যায়ে আসছেন। এরকম সবার লাইফে এরকম মাঝে মধ্যে ঠকতে হয়, হবেই, আপনি না ঠকলে শিখবেন না, আপনাকে ঠকতে হবেই। তো ধরেন আপনি আসাদ ভাই আপনার পেপালের অ্যাক্সেস দিয়ে দিয়েছেন, করবে কি ধরেন অ্যাক্সেস, ধরেন কার কথা বলবো, আপনার এখানে সম্পর্ক ভালো কার, উদাহরণ দিই, ধরেন শাহিন ভাইকে দিলাম, শাহিন ভাইকে আপনি পেপালের অ্যাক্সেস দিয়েছেন যে ভাই, শাহিন ভাই বললো ভাই আপনার তো পেপাল আছে, আসাদ ভাই আমাকে একটু অ্যাক্সেসটা দেন, আমি একটা ডলার ঢুকাবো বা আমি একটা ই কমার্স ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট কিনবো, ভাই আপনার অ্যাক্সেসটা দেন ভাই, খালি আমি ডলার ঢোকাবো ভাই, আমি $5 বেশি দিচ্ছি আপনাকে, $5 দাম বেশি দিচ্ছি, পেপালের রেট কত এখন 82, আপনাকে আমি 85 রেটে দিব ভাই, তাও দেন। আচ্ছা ঠিক আছে নেন ভাই, কি নিব, কি লাগবে, তো ইমেলটা লাগবে, ইমেলটা দেন, ইমেলটা দিলেন, উনি ওনার মতো সিস্টেম করে দেখা যাচ্ছে অ্যাড টু কার্ট কিনে বা কোথা থেকে কি কিনছে না কিনছে কিনে ওনার কাজ কমপ্লিট, পাসওয়ার্ড ওনার কাছে দিয়েছেন সব কমপ্লিট, আপনিও অ্যাকাউন্ট দেখেন উনিও অ্যাকাউন্ট দেখে, দেখতে দেখতে হুট করে একদিন দেখবেন ডলারে মাইনাস উঠে আছে অ্যাকাউন্টের ব্যালেন্সে, গিয়ে দেখবেন যে $500, তখন উঠতে উঠবেন কি রে মাইনাস হলো কি করে, এখানে প্লাস থেকে আমার মাইনাসে চলে গেল কি করে, তখন শাহিন ভাইকে ধরবেন, শাহিন ভাই আমার অ্যাকাউন্টে তো মাইনাস ছিল না, এই -$100 কই থেকে আসলো, শাহিন ভাই আমি তো জানি না ভাই, আমি তো কোথাও কিছু করি নাই, এই মাইনাস অ্যাকাউন্ট কিভাবে আসলো ডলার, না ভাই আপনি কিছু একটা করছেন, কোনো ওয়েবসাইটে বা কোনো জায়গায় আপনি পেমেন্ট করছেন বা লগ ইন করে রাখছেন বা সাবস্ক্রিপশন করছেন, ওই ফিটা অবশ্যই কেটে নিছে, ওইটাও দেখাবে যে আপনি লিঙ্কডইনে কিছু একটা প্রিমিয়াম কিনছেন বা আপনি কোনো প্রিমিয়াম কোর্স কিনছেন, কিনে পেমেন্ট করেননি, ওটা কি করছে মাইনাস করে দিয়েছে, এখন কি করতে হবে, বা দেখা যাচ্ছে অ্যাকাউন্টে যা ছিল সব কেটে নিয়েছে, শাহিন ভাই জানেই না কেটে নিয়েছে, এখন দুইজন কিভাবে সমঝোতা করবেন বলেন, অ্যাকাউন্ট ফিরাতে হলে আপনাকে ওই $500 ঢুকায়ে অ্যাকাউন্ট ফিরিয়ে নিয়ে আসতে হবে, এখন কি করবেন দুইজনের মধ্যে কি সমঝোতা করবেন বলেন। আমি আসাদুজ্জামান ভাইকে বলবো যে ভাই আপনার অ্যাকাউন্ট আপনি বুঝলেন, আমি কি জানি। এখন আসাদ ভাই কি বলবে, এখন আসাদ ভাই দাদা ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে আর একটা নতুন খুলবো। ডিলিট মানে ডিলিট কি ডিলিট
ওটার ব্যবহারই করব না। আর নতুন একটা নাম ধাম দিয়ে নতুন আরেকটা অ্যাকাউন্ট করলাম। আপনার নামে ছিল, আপনি কি নতুন ডবল করতে পারবেন একই নামে? মনে করেন যে নামটাতে ছিল ওটার ধরেন মানে আপনার সামন নামে পিছনে দুই একটা ওয়ার্ড যুক্ত করে দিলেই কিন্তু আরেকটা হ্যাঁ, নতুন নাম তৈরি হবে দাদা। আপনার আইডি বুঝছেন কার্ডের ব্যাপারটা? নাম্বার ভেরিফিকেশন লাগবে না আপনার? ভেরিফিকেশনে কি দিবেন? সেটা তো এটা তো অবশ্য ভুল বলেন নাই, সেটা তো একটা সমস্যা দাদা, ওরা এটা কি তো ঠিক ভেরিফিকেশন করতে করবে না এখানে? মামলা করে তো দিবে আসাদুজ্জামান ভাই, মামলা করে দিবে আপনার নামে, পুলিশ ধরে নিয়ে যাবে আপনি আপনাকে ওই টাকা না দেওয়া আপনি পর্যন্ত। আপনি যে -500 ওগুলো পে করতে হবে না? ওটা কে পে করবে? আপনার অ্যাকাউন্ট কে? শাহিন ভাই পে করবে? অ্যাকাউন্ট কার? তাকে ধরবে। অ্যাকাউন্ট কার? ওখানে কি লেখা থাকবে শাহিন আহমেদ এখান থেকে -500 হয়ে আছে, এটা বলবে? না দাদা, তখন কি করবে? তখন আর কি করা যাবে? $500 তখন নিজের অ্যাকাউন্ট থেকে, নিজের পকেট থেকে কি করতে হবে? সেটা আপনারা $100 আমি ছিল। দিয়েছি। হ্যাঁ, আপনি উদার লোক, বুঝবেন, দেন দিয়ে রাখেন এরকম। আমি $150 আমার ক্লায়েন্টকে দিয়েছি ভাই, জানেন মাইনাস হয়ে গেছিল ওটার জন্য। দিয়ে আমার অ্যাকাউন্ট থেকে $150 মাইনাস হয়ে আছে। আমি তো অবাক, কি ব্যাপার, মাইনাস কেন? নিয়ে দেখছি কাজটা উইন করে তারপরে আবার টাকা কোনো কিছু দেয়নি, টাকা দিয়ে মানে সবকিছু নিয়ে নিয়েছে, তারপরে কাজটা ডিলিট করে দিয়েছে। শোনেন, জীবনে এই ঠকাটা অনেকেই ঠকবেন বা ইয়া করবেন, এই জন্য আগে বলে দিলাম। ভাই, আপনার পার্সোনাল জিনিস আপনি কেন অন্যকে দিবেন? আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল জিনিস আপনি কেন অন্যকে দিবেন? আপনার পে ওনার কার্ড আপনার, আপনি কেন মানুষকে ইউজ করতে দিবেন? কেন দিবেন? কারণ আপনার এই যে অজ্ঞতা, কারণ আপনার কিছু ভ্রান্ত ধারণা, এই অ্যাকাউন্ট নষ্ট হবে, কি হয়েছে, আরেকটা করবো। ভাই, অত সহজ? এত সহজ? আপনার অ্যাকাউন্ট নষ্ট হলো, কার্ড নষ্ট হলো, একটা কার্ড পে ওনারে অর্ডার দিয়ে এয়ার মেলে নিয়ে আসতে যান, পোস্ট অফিসে আসতে দেখেন কয়দিন লাগায়, এবং ওই কার্ডের পিছনে আপনার কত শ্রম, কত পরিশ্রম হয়, তাও পাবেন কিনা দুর্ভরসা। এত ইজি বিষয়গুলো? কি এত ইজি? এত ইজি মনে হয়? যেমন কার্ড নষ্ট হলে আরেকটা আসবে, আরেকটা নষ্ট হবে আরেকটা আসবে। বেশি উদার মন মানসিকতা এরকম আমাদের লাইফে তো হয়েছে, আমার লাইফে তো এরকম অনেক হয়েছে, এখনো অনেক মাইনাস হয়ে আছে। তো এখন বলে কি জানেন ভাই, আপনাকে আমি নতুন নতুন করে দিব, নতুন কার্ড করে দিব, নতুন অ্যাকাউন্ট করে দিব। ভাই আমি দিব ভাই। পরে সেদিন একজনকে নক দিলাম, ভাই আপনার নতুন অ্যাকাউন্ট কই ভাই, দেন। বলে ভাই একটু একটু দেরি হবে ভাই, তবে আপনাকে আমি দিবই ভাই, যেদিনই হোক আপনাকে আমি নতুন অ্যাকাউন্ট করে দিব। ভাই অ্যাকাউন্ট করে দেওয়া লাগবে না, মাইনাস হয়ে আছে, মাইনাসটা আগে ঠিক করেন। বলে ভাই এত ডলার দেওয়া সম্ভব না ভাই, আমি শেষ হয়ে যাবো, আমি মরে যাবো ভাই, আমি এই কাজ করছেন কেন? পরে অনেকে কি করবে জানেন, আপনার অ্যাকাউন্টের পিনই চেঞ্জ করে দিবে, আপনি লগ ইনই করতে পারবেন না, পিন টিন সব চেঞ্জ করে দিবে, আপনার অ্যাকাউন্ট অন্যের নামে হয়ে যাবে, ও নিয়ে চালাবে। কে আপনি? আপনাকে চিনেই না। অনলাইন জগৎ খুবই খারাপ, আপনার কাছের বন্ধু, কাছের নিয়ারেস্টও পর হয়ে যাবে তখন, বুঝছেন? আর ব্যাংকিং সিস্টেম তো বুঝেনি, টাকা পয়সার লেনদেন কতটা মানে জটিলতা। আমাদের দেশে তো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা খুব সহজ, আপনি যে কোনো ব্যাংকে যখন তখন যে অ্যাকাউন্ট খুলতে পারেন। কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু এটা সহজ না, আপনি সারা দেশে একটা ব্যাংকে একটা অ্যাকাউন্টে আপনি খুলতে পারবেন, আপনি আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর আমাদের দেশে তো যখন যেখানে খুশি যে কোনো শাখায় বা যে কোনো ব্যাংকে যে আমি আমার একটা অ্যাকাউন্ট খুলে নিলাম, কিন্তু বাইরের দেশে এইটা না। আপনারা কাজ করবেন তো ধরেন ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে গেলে আপনার অ্যাকাউন্টটাও হবে পেওনার, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পেওনারের যে অ্যাকাউন্ট, পেপাল, এগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ব্যাংকিং সিস্টেম, সারা বিশ্বব্যাপী। এগুলো কিন্তু ওই আমাদের ওই সিটি ব্যাংকও না, ওই ডিবিবিএল না, ওই পুবালিও না। গেলাম আর অ্যাকাউন্ট করলাম, ডুয়েল কারেন্সি নিব, একটা পাসপোর্ট জমা দিয়ে দিলাম, পাসপোর্ট আছে আমার, ডুয়েল কারেন্সি একটা কার্ড পেয়ে গেলাম। এত সহজ না, জান আপনি করতে খরচা আছে। এই জন্য বলি, আপনার টাকা যদি ইনকাম করতে হয়, টাকা আগে খরচ করতে হয়, খরচের হাত না থাকলে কখনোই আপনি ইনকাম করতে পারবেন না।
কারণ আপনার হাত থেকে যতক্ষণ না টাকা বের হচ্ছে ততক্ষণ না অন্যের পকেটে ঢুকবে। আচ্ছা, আমি BBVL এ ট্রান্সফার করছি টাকা, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ট্রান্সফার করছি জন্য ইকবাল ভাইয়ের মতো একটা লোক আছে, বা আমি একটা রেস্টুরেন্টে গিয়ে পজ সিস্টেমে আমি কার্ড থেকে পেমেন্ট করছি জন্য ইকবাল ভাইয়ের চাকরিটা আছে, ওই কাজের জন্য ইকবাল ভাইকে রাখা হয়েছে। তা আমি তো টাকা এখানে দিচ্ছি, ছড়াচ্ছি, টাকা ছিটাচ্ছি, যেটাই বলেন, বা টাকা খরচ করছি, এই কারণে এই ছিটানোর কারণে ইকবাল ভাইয়ের পকেটেও টাকা ঢুকতেছে। আমি যদি না ছিটাতাম ইকবাল ভাইয়ের পকেটেও টাকা ঢুকতো না। কারণ ইকবাল ভাই যদি মনে করে যে আমি তো সব নিয়ে আমি ধনী হয়ে যাব, বড়লোক হয়ে যাব, আমি টাকা পয়সা খরচ করব না, তা কি হবে সম্ভব? ইকবাল ভাই, যদি DBVL এর সব টাকা আপনি নিয়ে নেবেন, টাকা এক জায়গাতে থাকার জিনিস না, টাকা এবং নদীর স্রোত ব্যাংকিং এ তো আপনারা অনেক লজিক থাকে, অনেক কিছু বিষয় থাকে, তো সেগুলো একটু বুঝাবেন আমাদের। নদীর স্রোতকে যেমন আটকে রাখা যায় না, আর আটকে রাখতে গেলে এগুলো ক্ষতি বেশি, যেমন টাকাকে গচ্ছিত করে এক জায়গাতে রাখতে গেলে কিন্তু লাভ নাই, ক্ষতি বেশি। যদি বাঁধ যদি উঠে নেওয়া হয় এর থেকে হাজার হাজার লোক উপকৃত হয়, তেমন টাকা যখন মার্কেটে থাকে এর থেকে হাজার হাজার লাখ লাখ লোক কর্মসংস্থান। আপনাদের এরকম আমি যেটা বলি টাকা ছিটাইতে হবে, ছিটানো বুঝেন, খইমুড়ি ছিটায় বুঝেন? দাদা টাকা না থাকলে কেমনে ছিটাবো বলেন তো? আপনার বাবার টাকা নাই, আপনার টাকা দেয় না আপনাকে, আপনার শার্ট কিনেন না, ওই যে সুন্দর একটা ব্যাগ কিনছেন, শার্ট কিনছেন, সানগ্লাস কিনছেন, টাকা খরচ হচ্ছে না? আপনি ওই টাকা জমায় রাখেন, ব্যাংক অ্যাকাউন্ট করছেন নিজের নামে, বয়সই হয় নাই, ব্যাংক অ্যাকাউন্ট করে ওখানে ব্যাংকে দেখা যাচ্ছে 5 লাখ টাকা জমায় ফেলছেন, কিন্তু নিজের ক্যারিয়ারের জন্য ওই 5 লাখ 5,000 টাকা খরচ করেননি, জীবনে করেননি, 5,000 টাকাও খরচ করেননি নিজের জন্য, সব জমায় রেখে দিচ্ছেন। মরে যাবেন, ওই ব্যাংকে টাকা ওইভাবেই থেকে যাবে, কি লাভ হবে আপনার জীবনে? একটা জিনিস হলো, সহজ কথায় বলা যায় যে একটা টার্গেটকে অ্যাচিভ করতে গেলে যা করা লাগে তাই করতে হবে। যা করা লাগে বলতে যতক্ষণ কোথাও হলো প্রোগ্রাম সফটওয়্যার লাগতে পারে, কোথাও ব্যাংক অ্যাকাউন্ট খোলা লাগতে পারে, বিভিন্ন জায়গায় আমার প্রয়োজনীয় জিনিসগুলো সাপোর্ট হ্যাঁ, ইকবাল ভাই যে কথাটা বললো, আপনার প্রয়োজনের তাগিদে আপনার যত খরচ করার দরকার অবশ্যই করতে হবে। আপনার যদি $500 তুলতে গিয়ে যদি $700 খরচ করতে হয়, তাও খরচ করতে হবে আপনাকে। ওই $200 এক্সট্রা খরচ করলো, আপনি ওখান থেকে দেখা যাচ্ছে $2,000 কোনো সিস্টেম আপনি পেয়ে যাবেন আয় করার। আপনি সবসময় ওই যে বাঙালি বা আমরা যে সামনে দিয়ে টাকা গেলে অনেক কিছু মনে হয়, কিন্তু পিছন দিয়ে যে অনেক টাকা চলে যায় সেটা হিসাব করি না। আপনি একজনকে দেখা যাচ্ছে $100 দিলে একটা অ্যাকাউন্ট এমনিতেই করে দিবে, বা আপনাকে সিস্টেম দেখিয়ে দিবে, বা তার সাথে একটা ভালো বিহেভিয়ার, ভালো সম্পর্ক, ভালো কিছু দিলে মানুষের কথাই কিন্তু চিরা ভিজে। মানুষকে প্রশংসা, মানুষের ইয়েতে মানুষ কিন্তু সবসময় প্রশংসা শুনতে ভালোবাসে, সবাই, এটা আমি আপনি সবাই। মানুষকে কিন্তু কিছু জিনিস আছে টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। আপনি আমাকে লাখ টাকা দিলেও এমন কিছু জিনিস আপনি পাবেন না আমার থেকে। এটা ভুল দাদা, এটা ভুল বললেন। অবশ্যই আপনি আমাকে অফার করে দিয়েছেন। আসাদুজ্জামান ভাই, কথাতে যে কাজ হয় টাকা দিয়ে সে কাজ হয় না, আবার টাকাতে যে কাজ হয় সে কাজ কথাতে হয় না। বিশ্বাস করি না, টাকা দিয়েই সব কাজ হয়, কথা দিয়ে কোনো কাজ হয় না। না না আসাদ ভাই, এখন ওই বয়স হয়নি ভাই বুঝার। একটা ঘটনা বলি আমি। সিএসডি নাম শুনেছেন তো? সিএসডি হলো সেনা কল্যাণ সংস্থা, একটা ওদের আন্ডারে সেনা কল্যাণের বহু প্রতিষ্ঠান আছে, যেটাকে হেডফোনটা একটু ঠিক করেন ভাই, হেডফোন শোনা যাচ্ছে না, আপনার কথা আস্তে আসতেছে। হেডফোন আপনার হেডফোনটা চেঞ্জ করবেন, আপনার হেডফোনের সমস্যা আছে। স্যামসাং এর ভালো হেডফোন নিয়ে নেবেন, বা আপনি স্যামসাং এর একটা ওই ফোনই কিনে নেবেন 1,900-1,500 টাকা দিয়ে, একটা হেডফোন পাবেন, অনেক সুন্দর হেডফোন। বা আপনি 1,400 টাকা দিয়ে একটা ওই বাজার থেকে হেডফোন কিনে নেবেন, ইয়ারফোন না কিনে হেডফোন কিনে নেবেন। ওই মাথার ওই নাহিয়ার মতো ওইগুলো আবার কিনেন না, নাহিয়ার মতো মাথা গরম হয়ে যাবে আবার।
দিয়ে থাকতে। যেটা বলছিলাম যে আমি সিএসডি তে একটা কাজ করছিলাম, কর্পোরেট ডিল করতেছি। তো সেখানে মেজর বসির নামে ভদ্রলোক, তাকে শুধু আমি একটা সার্ভিস দিয়েছিলাম। সার্ভিস দেওয়ার ফলে সে ভদ্রলোক আমাকে এমন এমন লোকের সাথে পরিচয় করিয়ে দিল এটা আমার দ্বারা কখনো সম্ভব ছিল না। পিএইচডি হলো যিনি এমডি, ব্রিগেডিয়ার জেনারেল লেভেলের লোক,